আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছো সবার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এস আলম। আমি রয়েছি আজ বিদ্যাবাড়ির সঙ্গে। কথা হবে বাংলা ব্যাকরণ অথবা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অথবা কেন বললাম সে কথা আমি বলতেছি একটু পরেই। আলোচনা শুরু করব। তো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমার ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে যে লাইভটি তোমরা শেয়ার দিবে। আজকে যারা দেখবে লাইভটি শেয়ার দিবে। তিনটা বিষয় আমরা সবসময় রিকোয়েস্ট করি: লাইক, কমেন্ট এবং শেয়ার। আজকে আমরা মোবাইল সামনে রেখেছি, আমরা কমেন্টগুলো পড়বো, সবার কমেন্ট পড়বো, চেষ্টা করব কমেন্টগুলোর জবাব দেওয়ার জন্য। আর সেক্ষেত্রে দেখি কি করা যায় আমরা। তো সবাই যুক্ত হয়ে যাও, অন্যকে মেনশন করো, অন্যকে দেখার সুযোগ করে দাও, যেহেতু চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা হবে। এর আগেও আমরা ক্লাস নিয়েছি, আর একবার নিতে গিয়েও নেটের কারণে সেদিন আমরা কন্টিনিউ করতে পারলাম না। আশা করি আজকে পূর্ণ সময়টাই আমরা করব। ভালো লাগবে, তোমরা যুক্ত থাকো আমাদের সাথে। আর তাহলে আমরা শুরু করে দিচ্ছি, তাই না? তোমরা কমেন্ট করো, দেখি কে কি কমেন্ট করবে। অন্তত এটা বলার দরকার নাই আমাকে কেমন লাগছে, এগুলো বলার দরকার নাই, বরং তোমরা আমার সঙ্গেই থাকো আর কি। ওয়াও, অনেককে যুক্ত পাচ্ছি, মাশাআল্লাহ। আজকে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আই এম রেডি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তোমরা আমাকে অনেকে সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম বললাম, কিন্তু সবারটা একসাথে দিলাম আর কি, নাম বললাম না। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি রে। ওয়াও, অনেক 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 ওয়াও। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি। তো দেখো, এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা আগে একটু বুঝে নাও। আগে দেখো, প্রথম কথাটা হলো, তোমরা আজকে কি ইয়ে করবে, ব্যাকরণের ক্লাস করবে না সাহিত্যের ক্লাস করবে? দেখো, ব্যাকরণের ক্লাস করবে না সাহিত্যের ক্লাস করবে সেটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। আজকে আমাকে মুকুল স্যার বলে দিয়েছেন যে প্রতি বৃহস্পতিবার মুকুল স্যার ক্লাস দেবেন তোমাদের সঙ্গে। প্রতি বৃহস্পতিবার ইংরেজি ইংরেজি হবে, একদম নির্দিষ্ট টপিক থেকে। আমরা এটা আগে থেকে তোমাদেরকে শিডিউল দিয়ে দেবো, একদম ধারাবাহিকভাবে মুকুল স্যার ইংরেজি নেবেন। আর আমাকে বলেছে প্রতি শনিবার বাংলা, তাহলে প্রতি বৃহস্পতিবার হবে ইংরেজি। হ্যাঁ, বৃহস্পতিবার ইংরেজি, আর প্রতি শনিবার হবে বাংলা। শনিবার বাংলা এবং ইংরেজি। কেন? দেখো, কারণ হলো বিসিএস প্রিলিমিনারিতে বাংলায় নাম্বার হলো 35, ইংরেজিতে নাম্বার হলো 35। তুমি চিন্তা করছো? বিসিএস রিটেনে লিখিত পরীক্ষায় ইংরেজিতে নাম্বার হলো 200, আবার বাংলাতে নাম্বার হলো 200। এর মধ্যে কিছু আছে বাংলা এবং ইংরেজি, বুঝছো? যেমন ধরো অনুবাদ, বাংলা দ্বিতীয় পত্র একদম প্রথম 15 নাম্বার অনুবাদ, সেটা এখানে ইংলিশ টু বেঙ্গলি। তাহলে মুকুল স্যারকেও লাগবে, এখানে আমাকেও লাগবে, দুজনকে একসঙ্গে লাগবে, বুঝতে পেরেছো? তো সে কারণে আমরা এখানে কি করেছি যে আমরা দুজন সিদ্ধান্ত নিলাম, চার আসবে, চার আসবে, চার আসবে। অনেক কমেন্ট আসতেছে, মাশাল্লাহ। চার আসবে। আজকে আমি 200+ দেখতে যাচ্ছি দর্শক। তো আমার এই ক্লাসটা জমজমাট হবে, মারদাঙ্গা ক্লাস নেবো, বাউন্ডারি হাঁকাবো, ব্যাট নিয়ে বসে থাকবো, একদম বাউন্ডারি হাঁকাবো, ঠিক আছে? মারদাঙ্গা ক্লাস হবে। আর যদি দর্শক কম দেখি তাহলে আমিও হালকার উপর ঝাপসা হবে। এখন দেখো, তাহলে প্রতি বৃহস্পতিবার হবে ইংরেজি মুকুল স্যারের সঙ্গে, প্রতি শনিবার হবে বাংলা আমার সঙ্গে, বুঝতে পেরেছো? এখন দেখো, বাংলাতে আবার বাংলাতে ফিরে যাই। আবারও দেখো বাংলা, তোমরা জানো যারা এর মধ্যে তোমরা কেউ কেউ প্রিলিমিনারি দিয়েছো, কেউ কেউ রিটেনও দিয়েছো, বুঝতে পেরেছো? এখানে বাংলা ব্যাকরণে তোমাদের নাম্বার হলো 15, আর সাহিত্যে নাম্বার হলো 20 প্রিলিমিনারিতে। এই 20-এর মধ্যে আবার 5 প্রাচীন মধ্যযুগ, আর 15 হলো 5 প্রাচীন মধ্যযুগ, 15 আধুনিক যুগ, ঠিক আছে? তো এখন তোমরা আমাকে সিদ্ধান্ত দিবা, সাহিত্য করবা না ব্যাকরণ করবা, এবং কোন জায়গা থেকে করবা। অনেক যুক্ত হচ্ছে, মাশাআল্লাহ, থ্যাঙ্কস। আজকে আমি খুব খুশি হয়েছি যে অনেককে যুক্ত পাচ্ছি। তাহলে এটা কিন্তু নির্ধারিত হয়ে গেল, বৃহস্পতিবারে মুকুল স্যার নেবেন, আর শনিবারে আমি নিব। এবং সেটা তোমাদেরকে একদম আগে থেকেই লেকচার প্ল্যান পুরো মাস একদম গ্রামার সাহিত্য কি কি লাগবে আমরা সবার আগেই আমরা বিদ্যাবাড়ির পেজে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর আজকে মুকুল স্যার বলেছেন যে আজকে একটা বোনাস ক্লাস হবে শিক্ষার্থীদের চাহিদার উপরে, তারা যা চাবে তার উপরে ক্লাসটা হবে। আপনি শুধু আগে তাদেরকে দেখাবেন কোনটা কোনটা জরুরি, কতজন লেখক জরুরি,
কয়জন রাইটার জরুরি, কোন কোন গ্রন্থগুলো পড়তে হবে, এইরকম হাতে গোনা কয়েকটা গ্রন্থের নাম, কয়েকটা গ্রন্থ পড়লেই তুমি পড়ে যাবে। কয়েকজন রাইটার পড়লেই তোমার আর লাগবে না, বুঝতে পেরেছ? কয়েকটা বিষয় আর ব্যাকরণের কোন কোন বিষয় সেটা একটু দেখাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে আমরা আলোচনাটা শুরু করি। মাশাল্লাহ মাশাল্লাহ। এক ভাইয়া রুবেল মিয়া বারবার সমাস বলতেছে, দেখি আসলে অনেকবার সমাস বলেছে। রুবেল মিয়া সমাস সমাস ব্যাকরণ থেকে শুরু করেন, ব্যাকরণ 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 ব্যাকরণ। আশা করছি আজকে ক্লাস অসাধারণ হবে। আমি চেষ্টা করব। আমার ছেলেটা ওয়াইদুল্লাহ অনেক, তিনি আমাদের ছোট ভাই। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার। আজকে কি প্রত্যয় নিয়ে ক্লাস নেবেন? একজন প্রত্যয়ের কথা বলছে, কেমন আছেন স্যার? বিমল। অনেক অনেক কমেন্ট করতেছো তোমরা, থ্যাংকস। যারা কমেন্ট করতেছো, আমি যদি এখন পড়তে নাও পারি সবগুলো কমেন্ট পড়ে যাবো, বুঝছো? আর যেহেতু ক্লাসের প্রতি আমাদের ফোকাসটা বেশি, ক্লাসের প্রতি গুরুত্বটা বেশি, সেই জন্য আমি কমেন্ট যখন দরকার হবে স্যার সিলেবাস অনুযায়ী ধারাবাহিক ক্লাস নিলে ভালো হয়। ঠিক, অনেক ভালো কথা বলেছো। তাহলে শনিবার থেকে আমরা আগেই শুক্রবারের মধ্যে তোমাদের সিলেবাসটা দিয়ে দেবো, একদম পুরো রুটিনটা দিয়ে দেবো। শনিবার থেকে আমরা সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে ক্লাস নেব। স্যার নেবেন বৃহস্পতিবার থেকে আর আমি নেব শনিবার থেকে। এটা হয়ে গেল কিন্তু ফাইনাল। ওকে, গেল এটা। এবার তাহলে সিলেবাসটা কি আছে, কতটুকু পড়তে হবে সেটা একটু দেখো আগে, তারপরে তোমরা যা বলবা। ব্যাকরণ সাহিত্য দেখো, আমি একটা প্রশ্ন করি, দেখো তোমাদেরকে একটা প্রশ্ন করব। তার আগে দেখো ব্যাকরণ সবার আগে যেটা দরকার বানান, খুব জরুরি হলো বানানটা লাগবেই তোমাদের। বানান 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 ছাড়া চলতে পারবা না, সারা জীবন লাগবে। প্রিলিমিনারিতে লাগবে, রিটেনে লাগবে, ভাইভাতে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে বানান 4টা লিখবেন, সারা দুনিয়ার সব বানান তুমি পারো, ওই 4টা ছাড়া কি লাভ হয়েছে বলো? প্রিলিমিনারিতে 4 থেকে 6টা বানান লাগবে, বাংলাতে লাগবে, মানসিক দক্ষতাও লাগবে। এখন একটা কথা একটু জেনে রাখো, শিক্ষার্থীরা জিজ্ঞেস করে স্যার স্যার বলো প্রসেনজিৎ ঘোষ সমাস। স্যার প্রসেনজিৎ ঘোষ 3বার স্যার বলেছো, বলো কি ভাইয়া? স্যার আজকে সাহিত্যের ক্লাস চাই। ও খোরশেদ আলম রাজু, হ্যাঁ তো মকসুদ মাহি স্যার সিলেবাস অনেক গুড। আচ্ছা দেখো, এখন আমি তোমরা কমেন্ট করে যাও, কমেন্ট করে যাও যত। আচ্ছা মিউজিকটা হচ্ছে সম্ভবত মিউজিক মুকুল স্যার অলরেডি খেয়াল করেছেন, মিউজিকটা একটু খেয়াল নেই তো। দেখো এখন আমরা একটু গুরুত্বপূর্ণ অবশ্যই যেহেতু আলোচনা করছি, তোমরা কতক্ষণ থাকতে পারবে তার উপর নির্ভর করবে। আজকের আমরা পিক আউট টাইমে এসেছি, যেন একদম যেন খুব গভীর রাত না হয়ে যায়, মধ্যরাত 12টা 1টা বেজে না যায়, এই জন্য আমরা জাস্ট 7:30 চলে এসে গেছি, একদম পিক আউট টাইম এটা। হ্যাঁ তো দেখো ভাইয়া, বানানটা তোমাকে লাগবেই। প্রিলিমিনারিতে 4 থেকে, রিটেনে বানান শুদ্ধিকরণ আবার প্রয়োগ অপপ্রয়োগ। এখন শিক্ষার্থীরা আমাকে জিজ্ঞেস করে স্যার প্রয়োগ অপপ্রয়োগটা কি? আসলে শব্দের ক্ষেত্রে যখন হয় তখন হয় বানান, আর বাক্যের ক্ষেত্রে যখন হয় তখন হয় সাধারণত প্রয়োগ অপপ্রয়োগ। এটা একটু মনে রাখবা, শব্দের ক্ষেত্রে হলো বানান, বাক্যের ক্ষেত্রে প্রয়োগ অপপ্রয়োগ। তবে শব্দের ক্ষেত্রে অপপ্রয়োগ প্রয়োগ হতে পারে, তবে সেক্ষেত্রে সেটা সাধিত শব্দ হতে হবে আর কি, মৌলিক শব্দে প্রয়োগ অপপ্রয়োগ হয় না। তাহলে দেখো বানান 2 নাম্বার দেখো যেটা দরকার, এখান থেকে ভাষা ধ্বনি বর্ণ। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, এখানে তোমার আসবেই, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবেই, ভুল করে হলে আসবে। কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা ঘোষ, সাথীলিপি চমৎকার বলেছো। ইমরান পারভেজ স্যার কেমন আছেন? অনেক কথা আমরা জবাব দিব। দেখো কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা ঘোষ, কণ্ঠ অঘোষ, কণ্ঠ তালব্য মূর্ধ দন্ত ওষ্ঠ, এরপরে স্বরধ্বনি কয়টা, মৌলিক স্বরধ্বনি কয়টা, যৌগিক স্বরধ্বনি কয়টা। আর তোমরা তো জানো যে আমাদের এই সবগুলো ক্লাস, স্যারদের ক্লাসগুলো সব পাওয়া যায় আমাদের বিদ্যাবাড়ি অ্যাপসে। সবগুলো ক্লাস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্লিক করলে প্রাইমারি, বিসিএস, প্রাইমারি, ব্যাংক জব, যে কোনো জবের জন্য তোমরা আলাদা আলাদা, প্রাইমারি আলাদা, বিসিএস এর জন্য আলাদা, আবার তারপরে ব্যাংক জবের জন্য আলাদা আলাদা আলাদা। তোমরা ক্লিক করলেই একদম গুগল প্লেতে গিয়ে, ওখানে গিয়ে তোমরা বিদ্যাবাড়ি অ্যাপসটা ডাউনলোড করলেই দেখতে পারবে, সেখানে আমাদের নির্দেশনাগুলো দেওয়া আছে। আর বিস্তারিত জানতে তোমার স্কুলে দেওয়া আছে, নাম্বারটা দেওয়া আছে, সেখানে তোমরা ফোন করতে পারবে, স্কুলে যে একটা নাম্বার দেওয়া আছে আমাদের। এবার দেখো ভাষা ধ্বনি বর্ণ। এখন কিন্তু আমি প্রশ্ন করবো তোমাদের কাছে, প্রশ্নের জন্য যেন তোমরা মন খারাপ করো না। প্রশ্ন 2টা, কিন্তু 2টা মাত্র প্রশ্ন, 2টা বা 3টা। প্রথম প্রশ্নটা হলো, যে দ্রুত আনসার করবে তার আমরা জবাব দিব। বলো অক্ষর কয়টি? বলো তো অক্ষর কয়টি? অক্ষর কয়টি?
অপশন দিচ্ছি, 2টি, 7টি, 2টি, 7টি, 25টি, 50টি। বলো অক্ষর কয়টি? 2টি, 7টি, 25টি, 50টি। তোমরা ABCD লিখলে হবে। শাহাদাত হোসেন লিখছে 2টা। ওয়াও, আচ্ছা এনেও সিলেবাসে নিয়ে যাচ্ছে। এত এনার্জি কই পান? ইমরান পারভেজ 2টি। স্যার অ্যাপ স্টোরটা করে যাবে না? আচ্ছা ওটা তোমরা এই করবো, অক্ষর জাবের 50টি বলছে, সাথী আক্তার 2টি বলেছে, সাথী আক্তার লিপি, এমডি আলাউদ্দিন আহমেদ 2টি, 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 2টি। রুবেল হোসেন রাকিব 2টি বলেছেন। তারপরে বিয়ে বলে 2টা বলেছেন। কাশফুল 2টি, বিপ্লব চন্দ্র 2টি বলেছেন। তালুকদার, অনির্বাণ তালুকদার 2টি বলেছেন। কল্যাণ কান্তি দত্ত 2টা বলেছে। সাজিদ হাসান 2টা, 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 2টা। স্যার সিলেবাসটা হ্যাঁ সব বলতেছি। বিপ্লব চন্দ্র 2টা, 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 2টা। সব আলোচনা হবে আজকে, ডিটেলস আলোচনা হবে, দীর্ঘ 2টা। সবাই আচ্ছা শোনো, অক্ষর 50টি নয়, হ্যাঁ 50টি নয়, 60টি নয়, মৌলিক সহধনী 60টি। তারপরে অক্ষর হলো 2টি, অক্ষর হলো 2টি। প্রথম প্রশ্ন, অক্ষর 2টি। উত্তর অক্ষর 2টি। কি কি? বদ্যাক্ষর, মুক্তাক্ষর। অক্ষর 2টি। দেখো এখন বর্ণের সঙ্গে তুমি অক্ষর মিলিয়ে ফেললে একদম ঝামেলায় পড়ে যাবা। এবারে দেখো পরের প্রশ্নটা, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখান থেকেই আমি সিলেবাসে যাচ্ছি অবশ্যই। যৌগিক স্বরধ্বনি কয়টি? বলো তো যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি কয়টি? বলো। 1, 2টি, 2, 7টি, 3, 11টি, আর 4, 25টি। বলো। এটা বলার পরেই আমরা 3 নম্বর প্রশ্ন যাব, তারপর আবার সিলেবাসে চলে যাচ্ছি। বলো যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি কয়টি? 2টি, 7টি, 11টি, 25টি। দ্রুত আনসার করবা, দ্রুত দ্রুত। যৌগিক স্বরধ্বনি জাবের হোসেন বলছে 11টি। হানি বলেছে 2টা, সাথী একটা লিপি 2টা, 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 মাকসুদ 2টা, আর নূর আলম বলছে 25টা। আরে ইমরান পারভেজ হীরা বলছে 60টি। দেখছো এই যে গ্যাপগুলো কোথায় রয়ে গেল সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে বিপ্লব চন্দ্র 2টা, 2টা, শিউলি খাতুন বলছে 25টি, এমডি আলাউদ্দিন 60টি, শাহিদা আক্তার 25টি। তারপরে 25টি, 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 25টি। রুবেল হোসেন 25টি, মাকসুদ মিয়া 25টি, আর 2টি ওইও দিয়ে দিছে সে, হাসান সব 25টি। আচ্ছা দেখো উত্তর, যারা উত্তর করেছো, জহুর ইসলাম 25টি, অনেক অনেক ধন্যবাদ। যারা উত্তর করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি, বুঝতে পারছো? থ্যাংকস, 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 থ্যাংকস। আমি খুবই খুশি হয়েছি, বুঝতে পেরেছো? দেখো যৌগিক স্বরধ্বনি উত্তর করার জন্য আমি খুশি হয়েছি। যৌগিক স্বরধ্বনি হলো 25টি, যৌগিক স্বরধ্বনি হলো 25টি। কিন্তু সত্যি করে বললাম, যারা এর বাইরে উত্তরগুলো করেছো বেশিরভাগই ভুল উত্তর যে এসেছে। আমি শুধু তোমাদের বোঝানোর জন্য যে সারা জীবন পড়ে এসেছি, গ্যাপটা কোথায় রইলো দেখ। তোমরা বুঝতে পেরেছো কেন এসলাম স্যারকে দরকার? হ্যাঁ আসসালাম স্যার আমি একটা সিম্বল বললাম প্রতীক হিসাবে। কেন শিক্ষক দরকার? কেন মুকুল স্যারকে দরকার? কেন বিদ্যাবাড়ি দরকার? কেন বিদ্যাবাড়ি অ্যাপস দরকার? এবার তুমি বুঝতে পেরেছো এই যে ঘাটতিটুকু। এটা হলো সেই চর্যাপদেও গুরুর শিক্ষা রয়েছে। অ্যারিস্টটল, প্লেটো থেকে আরম্ভ করে সবার গুরুর অবদান অনস্বীকার্য। গুরুর অবদান, গুরু পথ দেখান, রাস্তা দেখান। যৌগিক স্বরধ্বনি হলো 25টি, আর যৌগিক স্বরবর্ণ হলো 2টি, ওই এবং ঔ, ওই এবং ঔ। এখন প্রশ্ন হতে পারে স্যার কেন 25টি হলো? সেটা আমরা এই ভাষাধ্বনি বর্ণের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেব। বুঝতে পেরেছ? এটা যৌগিক স্বরধ্বনি 25টি। এবার
তাহলে অক্ষর গেল 2টি, যৌগিক স্বরধ্বনি 25টি। আরো কিছু প্রশ্ন আমার ছিল, কিন্তু আমি সেটা এখন বলবো না, আগে সিলেবাসটা দেখিয়ে নিই, পরে চ্যাপ্টার অনুযায়ী আমরা যাব। আরেকটা প্রশ্ন করতে পারি, দেখো যেহেতু বোর্ড আমরা পেয়েছি, কে বলতে পারবা এই যে উষ্ণ শব্দটির, মাত্র 2টি অপশন দেব, উষ্ণ শব্দটির যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত, শেখা হয়ে যাক আজকের পরে। কারণ এখান থেকে আসলে তুমি হাসতে হাসতে পরীক্ষার হলতে পারবা, স্যার বাংলায় আমার সবচেয়ে ভালো হয়েছে। আবার আমার কাছে এমন নজির আছে, ঢাকা ইউনিভার্সিটি আইআর এর একজন তুখোড় ছাত্র বললো, স্যার আপনার সঙ্গে 2 বছর আগে পরিচয় হলে আমি 2 বছর আগে ক্যাডার হতাম, কারণ বাংলায় আমি -13 পেয়েছি আপনার সাবজেক্টে, কারণ তার আগে আপনাকে পাইনি স্যার। দেখো উষ্ণ শব্দটির যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত, মূর্ধন্য স্বর সঙ্গে মূর্ধন্য হবে না ইও হবে, বলো তো কোনটা? 2টা অপশন, মূর্ধন্য হবে না ইও। তুমি খালি মূর্ধন্য লিখবা অথবা ইও লিখবা, যে কোনো একটা, যে কোনো একটা, দ্রুত লিখবা, দ্রুত। উষ্ণ শব্দটির যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? ওয়াও, রুবেল হোসেন রকি, মূর্ধন্য স মূর্ধন্য, যেহেতু ওদের অনেকগুলো পরে আসতেছে আসলে আনসার, সাথে একটা লিপি মূর্ধন্য স মূর্ধন্য, শিল্পী মূর্ধন্য স মূর্ধন্য, মূর্ধন্য স মূর্ধন্য, আচ্ছা আক্তার হোসেন ইও, তারপরে হাসান ইও 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 ইও। আরো কয়েকটা আনসার আসুক, দ্রুত আসুক, দ্রুত দ্রুত ঝটপট আনসার করে দাও, হ্যাঁ ঝটপট 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 কমিয়ে দিল। আচ্ছা শোনো, সাহিত্যের প্রথম ক্লাসে নেক্সট স্যাটারডেতে তোমরা মনে করবা সাহিত্যটা দিয়ে দিব, সাহিত্যের একটা শর্ট লিস্ট দিয়ে দেবো, শর্ট লিস্ট এবং কয়টা গ্রন্থ, এটা নেক্সট স্যাটারডেতে মনে করবো, আমি এটা দিয়ে দেবো তোমাদেরকে। আজকে আমি এই যে গ্রামার এবং টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করবো, কারণ আজকে শুরু করলাম তো, নেক্সট স্যাটারডে থেকে আমরা ধারাবাহিকভাবে একদম পুরো আলোচনায় চলে যাব। দেখো গুরুত্বপূর্ণ, আজকে গুরুত্বপূর্ণই হবে। হাই স্যার, আমি ক্লাসে নিউ, থ্যাংক ইউ সাবিন ইসলাম, ইয়ো ইয়ো ইয়ো। আচ্ছা দেখো এবার আমি বলি, হ্যাঁ অনেক উত্তর আসছে আজকে, থ্যাঙ্কস, তোমরা যুক্ত থাকার জন্য আমি খুশি। প্লিজ এভাবে রেসপন্স করো, আমি খুশি হব, কারণ কিছু শেখা যাবে। শোনো, তুমি হয় এই দলে থাকবে না হলে এই দলে থাকবে। যারা উত্তর করেনি তারা হলো কোন দল? দেখো তারা হলো কোন দল, এই কোন দল থেকে সৃষ্টি হয়, কয় করো কো দন্তন্বয় দ ল, কোন দল, কোন দল, তারা কোন দলে আছে, অর্থাৎ কোনটা বলতে গিয়ে কোনটা বলবে, এর থেকে চুপ থাকি সেইটাই ভালো, বুঝতে পেরেছ? এদের নিয়েই যত বিপদ। কোন দল, কোন দলে রয়েছে তারা, কোন দল, ঠিক আছে? হয় এটা থাকবে, অপশন তো 2টা, হয় উত্তর এটা হবে না হলে এটা হবে, তাই তো? সুতরাং একটা তো বলবা তোমরা, যারা কোনোটাই বলো নাই তাদের জন্য এক রাশ সমবেদনা। দেখো এটা হলো মূর্ধন্য স্বর সঙ্গে মূর্ধন্য ন হবে, ইও হবে না, দেখতে ইওর মতো হলে এটা ইও নয়, এটা মূর্ধন্য স প্লাস মূর্ধন্য ন। কতবার এটা দেখাচ্ছি, কত বছর ধরে দেখাচ্ছি, 24 BCS থেকে দেশের ছেলে মেয়েকে বলে যাচ্ছি, যদি একটা রেভলিউশন এখন আসছে যেটা ইও নয়, এরকম অনেক আছে জানো। এই যে এটা লিখতে গিয়ে কি বলে জানো, বলো এটা তো কি হবে বলো তো, দ্রুত বলবো, 2জন বলেই হবে। এটা উত্তর কি হবে? এটা যুক্ত বর্ণটা, এই যে নয়ের সঙ্গে কি বলো, এটা নয়ের সঙ্গে কি আছে বলো, সরি এটা দন্ত ন, নয়ের সঙ্গে কি আছে বলো, নয়ের সঙ্গে কি আছে, দ্রুত বলবা, বলো এইটা, এই যুক্ত বর্ণটা নয়ের সঙ্গে কি হবে একটু বলো, আমি দেখাচ্ছি কেন। দেখো ঘাটতিটা কোথায়, আমি আজকে ঘাটতিগুলো চিনাচ্ছি, এটা কোথায় হবে বলো। থ, সাথে একটা লিপি বলছে থ, থ, আর বলছে থ, গুড। অনেকে বলছে নয় থ, নয় থ। ও কি যে সবাই, আর কিছু সবাই নয় থ বলতেছে কেন? নয় থ, নয় থ, একদম ঠিক, এটা ন প্লাস থ। দেখো দেখতে হয়ের মতো, কিন্তু এটা হ না, এটা নয় থ। ওকে থ্যাংকস, ইউ আর দ্য গ্রেট। তাহলে তোমাদের মধ্যে রেপুটেশনটা চলে আসছে। এটা দেখতে হয়ের মতো হলে এটা হ নয়, এটা আমরা যুক্ত বর্ণ ডিটেইলস দেখাবো তোমাদেরকে। এবার আসি 3 নাম্বার, দেখো 3 হলো নত্ব ও সত্য বিধান। সত্য বিধান এটা তোমাদের খুব জরুরি। এরপরে কোথায় মূর্ধন্য ন হয়, কোথায় দন্তন্য ন হয়, হ্যাঁ কোথায় তালব্যস্য হয়, কোথায় মূর্ধন্যস্য হয়, কোথায় দন্তস্য হয়। ইংরেজি আকারিকার রস্যিকার দীর্ঘিকার ছাড়া 26টা বর্ণ দিয়ে সারা দুনিয়াকে কাঁপিয়ে ফেলতেছে, আর বাংলা মৌলিক স্বরধ্বনি
বাংলাতে স্বরবর্ণ হলো 11টা, কার হলো 10টা, ব্যঞ্জন বর্ণ হলো 39টা, ফলা হলো 6টা, আবার যুক্ত বর্ণ আছে 50টার মতো। এরপরও যৌগিক স্বরধ্বনি আবার 25টা। কেমন লাগে বলো? সুতরাং এটা তাহলে আবার 2 ন থাকবে কেন, 3 স থাকবে কেন, আমরা কোনটা রাখবো, এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে তোমাদের নত্য ও সত্য বিধানে। ঠিক আছে, এখানে একটা মজার বিষয় লক্ষ্য করো। অলরেডি সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা আমরা শুরু করেছি। আমরা মজায় মজায় তোমরা একটু দেখবা, খালি দেখো এখানে 2-3টা কথা বলবো। আমি সব চ্যাপ্টারে নিয়ে আজকে একটু কথা বলবো তোমাদের সাথে। দেখো, বলো এই যে বিপণী, মূর্ধন্য ন, বিপণী শব্দ অর্থ কি বলো? বিপণী শব্দের অর্থ কি কে বলতে পারবে? ঝটপট উত্তর, 10 সেকেন্ডে। বিপণী শব্দ অর্থ কি? বিপণী, বিপণী শব্দের অর্থ কি বলো? বিপণী, 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 বলো বিপণী, বিপণী, বিপণী। এই অন্তনি, তোমার এটা এত পরে আসে কেন? বিপ্লব, মজাই মজা। দোকান, 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 বিপণী দোকান, বিপণী দোকান, বিপণী দোকান, বিপণী দোকান, বিপণী দোকান। দেখ, এই যে শব্দের অর্থ না জানার কারণে কত ছেলে মেয়েরা বিপদে পড়ে যায়। অর্থ জানে না, অর্থ জানে না, কেন জানে না জানো? এই বিপণী দোকান না রে, বিপণী হলো কেনা বেচা, বিপণী হলো কেনা বেচা। হ্যাঁ, বিতান হলো দোকান, বিপণী বিতান যেখানে কেনা বেচা করা হয়, বুঝতে পারছো? দোকান বা মার্কেট। তাহলে বিপণী হলো কিন্তু কেনা বেচা। কেন যে তোরা এটারে দোকান বলিস ভাই? এই যে ভুলগুলো সারা জীবন শিখে আসছিস, এইটাকে বের করতে হবে ভিতর থেকে। ঠিক আছে, এরপরে আর একটা জিনিস দেখো, আমি ঘাটতিগুলো দেখাচ্ছি আজকে, কিন্তু এটা তো শুধুমাত্র একটু চিহ্ন, দেখো একটু পরে আরো কি ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, বলতে পারবা এই যে গণিকা শব্দ অর্থ কি? গণিকা, 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 গণিকা শব্দ অর্থ কি বলো তো? গণিকা, কাপড়ের দোকান। হাই রে, কাপুর ভাই, কাপুর পর্যন্ত থাক, এরপর আর নামিস না প্লিজ। কাপুর পর্যন্ত থাক প্লিজ, প্লিজ, আর যাইস না, আর যাইস না। কাপুর, কাপুর পর্যন্ত থাক ভাইয়া প্লিজ, আর যাইস না। গণিকা শব্দ অর্থ কি বল? গণিকা, গণিকা কে বলতে পারবে? এনিবডি, এনিবডি। গণিকা শব্দ অর্থ কি বল? হ্যাঁ হ্যাঁ, প্রতি বিষয়ভিত্তিক ক্লাস হবে, বিষয়ভিত্তিক। প্রতি 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 বৃহস্পতিবার মুকুল স্যারের সঙ্গে ইংরেজি হবে, প্রতি শনিবার সালাম স্যারের সঙ্গে বাংলা হবে। হ্যাঁ, আর এর বাইরেও যখন ক্লাস হবে, বিশেষ ক্লাস, আমরা ম্যাথ, অন্যান্য সাধারণ জ্ঞান, সেটা বিশেষ ক্লাসগুলো আমরা আগে থেকেই জানিয়ে দেব। তোমরা যুক্ত থাকো পেজের সঙ্গে। বলো, এই কেউ পারলে না? গণিকা শব্দের অর্থ কেউ পারলে না, অথচ পড়ে আসছো চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণমন, বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শনিতমণি, স্থান গুণ পুণ্য বেনি, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ বনিতা পানি, গৌণ কোন ভান পনসান, চিক্কন নিক্কন তুন, কফনি বণি গুণ, গণনা পিনাক পণ্যবান, গণনা পিনাক পণ্যবান। এটা সব তোমরা পড়ে আসছো, কিন্তু পারোনি। গণিকা শব্দের অর্থ আমি বলতে পারবো না, তবে লিখে দেই। এটা না জানলে কেমনে হবে বলো? পড়েই যাই, পড়েই যাই, পড়েই যাই। ওকে, আর একটা প্রশ্ন করবে এখান থেকে, দেখো কফনি শব্দ অর্থ কি বলো তো? কফনি শব্দ অর্থ কি কে বলতে পারো? কফনি, কফনি, কফনি শব্দ অর্থ কি বলো? কফনি, কফনি, কফনি শব্দ অর্থ কি? কফনি, কফনি, বলো কফনি শব্দ অর্থ কি? কফনি শব্দ অর্থ কি বলো? কফনি শব্দ অর্থ কি? কফনি, কফনি, কফনি পারবে না? কফনি শব্দ অর্থ হলো কনুই। এই শব্দগুলোর অর্থ কে শিখাবে তোমাদেরকে বলো? কফনি, কনুই। আর 4টা শব্দের অর্থ পরে আমি বলে দিচ্ছি। এখন আরেকটা শব্দ জিজ্ঞেস করে তারপরে। কফনি, কনুই। আরেকটা শব্দ অর্থ বলো। পাষাণ শব্দ অর্থ কি বলো তো? পাষাণ, পাষাণ, পাষাণ শব্দের অর্থ কি বলো? পাষাণ। লাস্ট, কফনি, কনুই, বিপ্লব চন্দ্র স্যার ইংলিশ ক্লাস। এখানেই তো আমাদের পেজেই হয়, আমাদের পেজেই প্রতি বৃহস্পতিবার ইংরেজি। হ্যাঁ, বাংলাদেশের ইংরেজির এই মুহূর্তে কিংবদন্তি শিক্ষক, বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের মোস্ট ওয়ান্টেড টিচারদের মধ্যে একজন হলেন MI স্যার, প্রধান স্যার মুকুল স্যার, যিনি আমারও আগে থেকে শুরু করেছেন ক্লাস নেওয়া বিশেষ। এবার পাষাণ, আমি জানি আপনি বলেন কোন পাষাণ শব্দ থেকে আপনি বলেন,
জীবনেও না। ইয়ে, জীবনেও না, জীবনেও না, জীবনেও না। পাষাণ শব্দের অর্থ, পাষাণ শব্দের অর্থ আহ, পাষাণ শব্দ অর্থ পাথর। কেউ বলে হৃদয়হীন, কেউ বলে নিষ্ঠুর। পাষাণ শব্দ পাথর, পাথর। এখন বলবে হ্যাঁ একই তো কথা। একই কথা কি করে হয়? কোথায় পাথর আর কোথায় হৃদয়হীন নিষ্ঠুর? তবে এটা রূপক অর্থে ব্যবহার করা হয়। পাষাণ যেমন দেখো, পাষাণ যেমন গলে না, তেমনি যাদের হৃদয়টা এরকম গলে না তখন বলে তোমার পাষাণ হৃদয় গলে না। হ্যাঁ, ওটা হলো পাথরের মতো শক্ত। পাষাণ শব্দ তো পাথর, মনে রাখবা। হুম। আর আর একটা কথা, আর দুই তিনটা শব্দ দেখো। এই যে ধীবর শব্দ অর্থ কি বলো তো? ধীবর, কেউ পারবে? ধীবর শব্দ অর্থ, ধীবর, ধীবর শব্দ অর্থ কি বলো তো? ধীবর, 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 ধীবর শব্দ অর্থ কি? যুক্ত থাকো, আজকে অনেক কিছু জানা যাবে ইনশাআল্লাহ। অনেক পুরো সিলেবাসটা হয়ে যাবে, সাথে সাথে অনেক ঘাটতি বের হয়ে যাবে। আজকে দেখো অনেক ঘাটতি বের হয়ে যাবে, পুরো সিলেবাসটা আমরা আলোচনা করবো আজকে, এবং অনেক ঘাটতি বের করে দেবো। অনেকগুলো ঘাটতি যেখান থেকে প্রশ্ন আসলে তোমরাও খুশি, আমরাও খুশি। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকো। লাইক কমেন্ট এবং শেয়ার, এবং চমৎকার একটি ইনফরমেশন দিব শেষে। বধির, হ্যাঁ, ধীবর শব্দ অর্থ বধির। ধীবর শব্দ অর্থ বধির। একজন বলেছে ফিশম্যান গুড, জেলে 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 জেলে, মৎস্যজীবী মৎস্যজীবী জেলে। শোনো, এখন আর আমি তোমাকে কুইজ আটকাচ্ছি না। দেখো, ধীবর হলো জেলে, ধীবর শব্দ হলো জেলে। ব্যাদ শব্দ অর্থ, ব্যাদ শব্দ অর্থ শিকারী। এগুলো মনে রাখবা, ধীবর জেলে ব্যাদ শিকারী। তব তোমার, তব হলো তোমার, আর মম হলো আমার। মম আমার। আগামী শনিবার কি ক্লাস হবে সেটা আজকে আমরা বলে দেব। তাহলে ধীবর জেলে ব্যাদ শিকারী, তব তোমার, মম আমার। এটা মনে রাখো, তব তোমার আবার মম আমার। হ্যাঁ, খেয়াল রেখো, এই শব্দ চারটার অর্থ মনে রেখো। আজকে যে শব্দগুলো দেখালাম এগুলোর অর্থ তো মনে রাখবাই। কবিতা পড়ে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। কবিতা পড়ে, বাট এটা তারা মনে রাখতে পারে না সেই মম শব্দের অর্থ কি, তব শব্দের অর্থ কি, ব্যাদ শব্দের অর্থ কি, ধীবর শব্দের অর্থ কি। ঠিক আছে? আচ্ছা, গুড। শিবলি সাদিক, ও বলেছে স্যার মেয়েদের মতো টেনে টেনে কথা বলেন কেন? মাথা ব্যথা করে, একটু স্বাভাবিকভাবে বলেন প্লিজ। স্বাভাবিকভাবে বললে হয় কি, কথাগুলো দ্রুত হয়, তখন সবগুলো কথা সবাই বুঝতে পারে না। টেনে টেনে বললে আওয়াজটা সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। আমরা তো টানা 8 ঘন্টা 10 ঘন্টা কথা বলতে বলতে আমাদের সবগুলো বর্ণের উচ্চারণ সবসময় ঠিক মতো আসে না। সে কারণে টেনে টেনে বললে প্রতিটা শব্দ তারা বুঝতে পারে। বুঝতে পেরেছে? সেই জন্য এভাবেই করে বলতে হয়। কেমন আছেন স্যার? সন্ধ্যা তারা, হ্যাঁ সন্ধ্যা তারা উদয় অস্ত। ভালো আছি। তিনটা জিনিস বলছিলাম, লাইক কমেন্ট শেয়ার, আর কিছুই বলিনি। তাহলে এটা মুছে ফেললাম। দেখো, তাহলে এই নত্য সত্য বিধি তোমাদের লাগবে। পাষাণ, হ্যাঁ, কতগুলো শব্দে সভাপতি মূর্ধন্য মূর্ধন্য স কোনটি কোন নিয়মে, এটা নিয়ে আমরা তখন আবার ডিটেলস আলোচনা করবো। এগুলো কিন্তু ক্লাসগুলো এখন ধারাবাহিক ভাবে হতেই থাকবে। এবার দেখো, তোমরা যদি সাহিত্য থেকে বলো আমরা সাহিত্য থেকে শুরু করব, আর যদি ব্যাকরণ থেকে বলো ব্যাকরণ থেকে বলবো, বাট ক্লাসগুলো ধারাবাহিক ভাবে হবে ইনশাআল্লাহ। এবার দেখো 4 নম্বরে শব্দ। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। শব্দ দেখো, মৌলিক শব্দ, সাধিত শব্দ, যৌগিক, রূঢ়, যোগরূঢ়, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। বিদেশির মধ্যে আবার আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ওলন্দাজ। এর বাইরে তোমার লাগবে পারিভাষিক শব্দ, মিশ্র শব্দ, তারপরে কত দেখো বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ। তারপরে হলো কি জানো, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, তারপরে সংখ্যাবাচক শব্দ। ঠিক আছে? দোকান স্যার আপনার ক্লাস কি কি বার হবে? সঠিক স্যার, সাহিত্য, সাহিত্য। ঠিক আছে, ও গুড, আমাকে একজন সমর্থন করেছে। রাইট, খুব ভালো আছে স্যার, অনেক কথা। থ্যাংক স্যার, থ্যাংক ইউ স্যার। কেমন আছেন? আমাকে সমর্থন করেছে। টেনে টেনে বললে মাথায় ঢুকে, তাড়াহুড়ো করলে তোর। আর শোন,
বাঙালি এমন একটা জাতি যাকে তুমি কখনোই তৃপ্ত করতে পারবে না। আমি যখন দ্রুত বলি তখন বলে স্যার এত দ্রুত বলে মাথার উপর দিয়ে যায়, এখন যখন টেনে টেনে দ্রুত বলি এখন বলে মাথা ব্যথা করে। আমি কোন দিকে যাব বলো? আমাকে আমার মতো যেতে দাও, আর তুমি তোমার মতো করে আত্মস্থ করে নাও, ঠিক আছে? আর পরে শিখাবো সফল হওয়ার কিছু। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইউ আর অ্যাভেলেবল ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংক। আচ্ছা, এবার শোনো তাহলে ভাইয়া, এখন শব্দ তোমাদেরকে দেখো। এই যে বলো তো, জানালা কোন ভাষার শব্দ? জানালা, জানালা কোন ভাষার শব্দ বলো তো? জানালা, জানালা। দুটো অপশন আছে, এক হলো পর্তুগিজ, দেখো পর্তুগিজ বানানটাও রস্বীকার, পর্তুগিজ। আর দুই জানালা ফার্সি। বলো তো জানালা কোন ভাষার শব্দ? অপশন এ পর্তুগিজ, অপশন বি ফার্সি। বলো জানালা কোন ভাষার শব্দ? জানালা, জানালা, জানালা। আপনার ক্লাস অনেক ভালো লাগে, গুড। কেউ কেউ আমার পক্ষে বলেছ। বেস্ট টিচার অফ বিডি কে বলছে? আব্দুল কাদির। তুমি কোথা থেকে বলছো ভাই? চারিভাবে পড়ালে ভালো লাগে, থ্যাংকস। আপনার ক্লাস যে করে, খুঁজেছি ক্লাস যে কারো। আচ্ছা বলো, দ্রুত বলো, আজকে পুরো সিলেবাসটা আমরা আলোচনা করবো। বলো দ্রুত বলবো। ক্লাস খুব ভালো লাগে, বিনোদনের সঙ্গে পড়তে ভালো লাগে, গুড। তাই তো আমি তো বলি, কি আছে জীবনে বল? পর্তুগিজ, 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 পর্তুগিজ। ওয়াও, আব্দুল কাদির বলেছে পর্তুগিজ। প্রজাপতি বলেছে পর্তুগিজ, পর্তুগিজ, প্রজাপতি। আর কি আছে? হ্যাঁ, পর্তুগিজ, পর্তুগিজ। আর কি আছে বলো তো? আর কি বলবে? পর্তুগিজ, পর্তুগিজ, এক পর্তুগিজ না। জানালা পর্তুগিজ জানালা মতো ধরা হচ্ছে, বাট জানালা হলো ফার্সি শব্দ, বিশ্বাস করো, জানালা ফার্সি শব্দ। পর্তুগিজ কোনগুলো শোনো? গির্জার পাদ্রি, গির্জার পাদ্রি, কামরাঙ্গা, আনারস, আপেল, পেয়ারা, পাউরুটি খেতে খেতে আলপিন খেয়ে আলকাতরা মার্ক হয়ে বসে আছে। এটা দেখে ক্রুশবিদ্ধ যিশু হাসছে, হাসবেই তো, কারণ সাবান, তোয়ালে, বালতি সব গুদামের আলমারিতে, অথচ চাবি নেই। সেগুলো সব পর্তুগিজ শব্দ, বিশ্বাস করো। তোমরা সবাই পর্তুগিজ লিখতেছো, আমি এটা জানি না কেন পর্তুগিজ লিখতেছো। জানালা ফার্সি শব্দ। এখন প্রশ্ন হলো স্যার এটা কোথায় পাবো? নবম দশম শ্রেণীর বাংলা ভাষা ব্যাকরণ বইটা নেই, তুমি বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে তুমি এটা পাবে, জানালা ফার্সি শব্দ, জানালা ফার্সি শব্দ। ওই বইটাকে তোমাকে প্রাধান্য দিতে হবে। পড়ান স্যার ক্লাসে এভাবে মনোযোগ থেকে। তাহলে তোমরা দেখো, এই যে এইগুলো, আমি এই শব্দগুলো তোমাদের ক্লাসেই মুখস্থ করাই দেবো। তুমি যে কোনো ভাষা বলো, তুমি চীনা শব্দ বলো, হ্যাঁ আমি তোমাকে এক চীনা মুখস্থ করাই দিতে পারবো। চা, চিনি না এনে এলাচি, লিচু এবং লুচি এনেছো কেন? জাপানি শব্দ। রিক্সাওয়ালা প্যাগোডায় না গিয়ে হাসনা হেনার গন্ধ নিয়ে হারিকিরি করে বসলো। রিক্সাওয়ালা, প্যাগোডা, হাসনা হেনা, ঠিক আছে? এগুলো ঠিক। সাজিদুল মিয়া, ঠিক, ভালোই বলেছিস। এবার দেখো, এই যে রিক্সাওয়ালা, এগুলো জাপানি। চীনা শব্দ আছিনি, তুমি যে কোনো ভাষার শব্দ বললে তোমাকে তাৎক্ষণিক মুখস্থ করাই দিব। এগুলো সব হলো তোমাদের ক্লাসে মুখস্থ হয়ে যাবে। এবার দেখো ভাইয়া, এবার দেখো এই যে বধূ, এই শব্দটা দেখো একটু। বধূ কোন লিঙ্গ বলো তো? বধূ কোন লিঙ্গ? বধূ কোন লিঙ্গ? কে বলতে পারবে? দ্রুত বলো। স্যার আপনার লাইভ ক্লাস আরও চাই, আপনার ক্লাস লাইভ আরও চাই স্যার। এক্সিলেন্ট ক্লাস, আমি ডায়মন্ড দিতে বাজের, আপনি অনেক পড়েন, ভাল লাগে। তারপরে পাথর, আচ্ছা আপনি অনেক পড়েন, ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এস মিজান, অনেক ধন্যবাদ স্যার। মনে রাখাটা, ছন্দটা আবার বলেন, আরেকবার বলেন। হ্যাঁ এগুলো সব বলবো, শুধু একটা বললে তো হবে না, সবগুলো। তুমি যে কোনো ভাষা এখনই বলো, এখনই আমাকে ই করে দাও, কমেন্ট করো যে কোনো একটা। আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, যে কোনো ভাষা বলো, ফার্সি বা ফরাসি, যেটা বলবো আমি এখনই তোমাকে মুখস্থ করে দিচ্ছি। এখনই যে কোনো একটা বলবা, একটা। নাহলে বল, মনে করো স্যার নিজে মুখস্থ করে আসছে আগে থেকেই, ওটা বোঝানোর জন্য বলো, যে কোনো একটা বলো, যে কোনো একটা। আর ক্লাসে আমি ই করে দেব। পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, সরি, স্ত্রী, কনস্ট্যান্ট, উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ। অনেক প্রশ্ন আসছে, অনেক অনেক অনেক। শোনো, এই বধূ, 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 বধূ উভয় লিঙ্গ,
বধূ হলো উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ। কারণ এই বধূটা হলো বধূ শব্দ অর্থ হলো বন্ধু। তোমাদেরকে একটা ক্লাসে আমরা শিখাবো কোথায় কোথায় চন্দ্রবিন্দু হয়, কোথায় উঠে যায়, বিয়ের আগে কেন চন্দ্রবিন্দু হয়, আর বিয়ের পরে কি এমন ঘটলো চন্দ্রবিন্দু উঠে গিয়ে দীর্ঘকার হয়ে গেল, সেটা আমরা তোমাদেরকে শিখিয়ে দেব। বিয়ের পরে কি এমন ঘটলো, দেখো চন্দ্রবিন্দু উঠে গেল আবার দীর্ঘকার হয়ে গেল রস্যকারটা, এটা নিয়ে আমরা কথা বলবো। এটা স্ত্রীলিঙ্গ আর এই বধূ উভয় লিঙ্গ। আর এটা যাতে মনে থাকে সেই টেকনিকটা আমরা বলবো। এখন একটি গুরুত্বপূর্ণ বানান আছে, তারপরে আবার বলেন, আবার বলবো, আবার দেখো, আবার আসতেছি। গুড, পুরুষ পুরুষ পুরুষ, তাহলে বধূ উভয় লিঙ্গ, এখানে পুরুষ নাই, আর বধূ স্ত্রীলিঙ্গ, এই বধূ হলো বন্ধু, ঠিক আছে। দেখো এই যে কি পরিমাণ ঘাটতিগুলো নিয়ে তোমরা বিসিএ দিতে যাচ্ছিলা, আমরা কপাল চাপড়াই, স্যার চাকরি হচ্ছে না, সব পরিত এই উল্টা পাল্টা পড়লে কেমনে চাকরি হবে, তোমরাই কও আমারে, তোমরাই কও, বলো। একটি সুখবর আছে, সুখবর, এই যে অলরেডি ভিতর থেকে একটা স্লিপ চলে আসছে, সুখবরটা দিব। তোমরা তোমরা শুধু জানাও কতক্ষণ থাকতে পারবে আমার সঙ্গে, শুধু জানাবে কতক্ষণ থাকতে পারবে, কতক্ষণ থাকবে আমার সঙ্গে সেটা জানাও। আমি এটা সুখবর আছে, একটি সুখবর আছে এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছ। আচ্ছা, একজন বলছে ফার্সি, একজন ফরাসি। দারোগা কোন ভাষার শব্দ? আচ্ছা শোন, দারোগা এটা বুঝতে পারবা, তুর্কি শব্দগুলো তুমি যদি বলো, উজবুক চাকরকে চাকু নিয়ে আসতে দেখে, কচি খোকা কুলি বাবুর্চি দারোগা বাবা তোপ দাগালেন, এগুলো সব তুর্কি শব্দ, সব তুর্কি, ঠিক আছে, এগুলো নিয়ে কথা হবে। তোমরা দেখো উপরে মনে আওয়াজ হচ্ছে, তোমরা দেখো একটু, আমরা কন্টিনিউ করে যাচ্ছি। ফুল নাইট, ফুল নাইট, যতক্ষণ আপনি আছেন, 2 ঘন্টা, 2 ঘন্টা আপনার ক্লাস অনেক সুন্দর। একটা বিষয় আমি বলে নেই, সেটা পারছি স্যার, আরবি ফার্সি, আজকে এগুলো মনে রাখার, সবগুলো শব্দ মনে রাখার টেকনিক আমার মুখস্থ আছে, আমি আজকে দরকার হলে মুখস্থ করে দেবো, আপনার যতক্ষণ ইচ্ছা। গুড, থ্যাংকস। যারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছ, পজিটিভ বলতেছো, তারা পজিটিভ, থ্যাংকস। কারণ পজিটিভ পিতামাতার সন্তানরা সবসময় পজিটিভ হয়, তারা কখনো নেগেটিভ হয় না, অন্যের দোষ তারা ধরে না, তারা পজিটিভ হয়। পজিটিভ পিতামাতার সন্তানরা, অভিজাত ফ্যামিলির যারা সন্তান, তারা অন্যের দোষ বলবে না, হয় চুপ থাকবে নিশ্চুপ। কিন্তু যারা তোমরা পজিটিভ বলতেছো, আলহামদুলিল্লাহ, এটা আমার খুব ভালো লাগছে। আভিজাত্য, এটা হলো আভিজাত্য শরীরে লেখা থাকে না, এটা হলো আভিজাত্য। থ্যাংকস, ওকে, গুড, ঠিক আছে। যতক্ষণ থাকবেন, 5 ঘন্টা, 2 ঘন্টা, থ্যাংকস। এবার আর কেউ আছে যারা উল্টাপাল্টা বলে, দেখো ওদের ছবিটা পর্যন্ত নাই প্রোফাইল পিকচারে, এগুলো ফেক আইডি দিয়ে ছবিটা পর্যন্ত নাই, যে একটা নেগেটিভ আছে। তো সুতরাং আমি তাদের বিষয়ে কোনো কিছু বললাম না, বুঝলাম। তোমাদেরকে একটা গোপন জিনিস শিখাবো, আর সুখবরটা তো আছে, সেটাও দিচ্ছি ভাইয়া। তাহলে লাস্ট একটা খুব গুরুত্বপূর্ণ একটা বানান নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা বানান নিয়ে কথা বলবো। তোমরা ছোটো আব্দুল কাদির দেশা শিক্ষক, এইগুলো বললে আমি লজ্জা পাই। দেখো, 1 2 3 4, গুরুত্বপূর্ণ একটা বানান, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বাঙালি বানানটা কোনটা শুদ্ধ, দেখো, বাঙালি অপশন এ বি সি ডি, বাঙালি বানান কোনটা শুদ্ধ, দ্রুত বলবা। ইউ আর গ্রেট, গুড। এ এভাবে লিখতে পারো, বি সি ডি, দ্রুত করবা, কারণ এই বাঙালি হয়ে বাঙালি বানানটা যদি না পারে, এর থেকে দুঃখজনক আর কিছুই নেই। বাঙালি যদি বাঙালি বানানটা না পারে, ঠিক আছে, জানো, বাঙালি এ বি সি ডি, অনেক উত্তর আসতেছে, অনেক উত্তর। বাঙালি বানান কোনটা শুদ্ধ, দ্রুত বলবা। বাঙালি বানান কোনটা শুদ্ধ, বলো। বাঙালি বানান। ভাইয়া 3টা জিনিস বলেছি, লাইক, কমেন্ট, শেয়ার। তো
তুমি লাইক দাও, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দাও, আর কমেন্ট করে আমাদের সঙ্গে কমেন্ট করে যাও। এটা নিয়ে কথা বলবো, এটার সাথে সাংঘর্ষিক বাংলা একাডেমি এবং বাংলা ব্যাকরণের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা আছে, এটা থ্যাংকস, ভালো কথা বলেছো ইয়াসির আরাফাত। স্যার আপনার পড়ানো ভালো লাগছে, থ্যাংক ইউ, আরও ভালো লাগবে দেখবা, পরে ক্লাসে ঢুকে গেলে দেখবা জমজমাট, উঠতেই চাইবে না, উঠতেই চাইবে না। ঠিক আছে, এবার ইনশাআল্লাহ যে কথাটা বলতেছিলাম আমরা, দেখো বাঙালি একজন লিখছে, কোনোটি নয় লিখছে, আপনি দেখবেন উত্তর কতগুলো আসছে বাঙালি। আচ্ছা বাঙালি বানান, এবার দেখো বাঙালি হয়ে যদি বাঙালি নামানটা না পারি, দেখো এগুলো নিয়ে আমরা অনেক কথা বলবো, অনেক কথা বলবো আজকে, বরং এ পর্যন্ত থাকবে বানানটা। বাঙালি বানানটা হলো, আমি পুরো সিলেবাসটা দেখাবো তো আজকে, অনেক আলোচনা আছে আজকে, কারণ পরের ক্লাস থেকে প্রতি শনিবার, প্রতি বৃহস্পতিবার রাত 9টায়, প্রতি বৃহস্পতিবার আসতেছেন মুকুল স্যার, আর প্রতি শনিবার বিষয়ভিত্তিক আলোচনা ধারাবাহিকভাবে আমার সঙ্গে দেখা হবে তোমাদের। হ্যাঁ, কিন্তু সেটা একটা ব্যাপার আছে বলে পাবে, একটি সুখবর আছে। আচ্ছা বাঙালি দেখো, ওটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। একটা জিনিস দেখো খুবই মজার, সেটা হলো এটাও কিন্তু ও গ, বুঝছো, এটাও ও গ, আর এটাও ওই যে যেটা আমরা এইভাবে করে লিখি, এই যে এটাও কিন্তু ও গ, এটি সেম ফর ইউ, এটাও ও গ, হ্যাঁ, আর এটাও ও গ, এই যে কীভাবে যেন অ্যান্ড্রয়েড সেটা কীভাবে যেন হয়ে যায় এরকম, এটাও ও গ, এটাও ও গ, শুধু বাঙালি বানানে দুইটার একটা হবে না, বাঙালি একদম সোজা হবে, বাঙালি সোজা বাঙালি। ঠিক আছে, কোনোটাই না, কোনোটাই না, কোনোটাই না। সেরকম থ্যাংকস, থ্যাংকস যারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছ, তাদের জন্য এক রাশ লাল গোলাপ শুভেচ্ছা। এবার দেখো, আর দেখো কি পরিমাণ যে ভুল আমাদের, যে জানার মধ্যে কি পরিমাণ যে ভুল, কি পরিমাণ, দেখো নিজের নামটা ভুল সেটা জানে না, নিজের নামটাকে ময়কার বিসর্গ, তার মানে কি জানো, মোহ হো 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 হো, ডাক্তারদের সামনে লেখা দেখো, অধিকাংশ ডক্টর আমি নিজে দেখেছি ডয়াকার বিসর্গ, তার মানে কি সে ডাক্তার ডাহা হা 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 হা। পরীক্ষার ক্ষেত্রে উত্তর লিখতে গেলে ক্যাপ্তনাং কোশ্চেন উহু হু, উহু হু মানে কি, কেউ কেউ উত্তর লিখতে গিয়ে আবার উত্তর লেখে বটে, তারপর উত্তরের পর বিসর্গ দেয়, তারপর উত্তর হা, এটা হবে না। নাম কি ভাইবাতে জিজ্ঞেস করে, নাম কি, বলে এমডি সাইদুর রহমান, আপনি কোথাকার ম্যানেজিং ডিরেক্টর, অনেকে এমডি লেখে বটে, তারপর আবার এটা দিয়ে লেখে, তাহলে নামই যদি ঠিক না থাকে তাহলে তুমি কি বলো কি ঠিক থাকবে, তার নাম ঠিক নেই। পিএইচডি করার পর কেউ যদি ডক্টর লেখে তাহলে ডহ হবে, এটা ভুল, তুমি জানো, হবে না। স্বাক্ষর জানে না, স্যার স্বাক্ষর কি বাংলা হবে, স্যার ইনিশিয়াল দেবো, স্যার সিগনেচার করব, এটা বুঝে না স্বাক্ষর কি, স্যার নাম লিখবো, স্যার আমার তো নামও যা স্বাক্ষরও তাই, জানে না। নাম রাখছে কি জানো, খিনজির আহমেদ, কেন, বলে স্যার আমি তো এটা কোরআন থেকে দেখে রেখেছি, ভুলাইনি। ভুলাইনি অর্থটা কি জানো, আহমেদ মানে অধিক প্রশংসিত, খিনজির হলো শুকর, তার নামের অর্থ হলো অধিক প্রশংসিত শুকর, কে বুঝাবে তাকে। তারপরে নাম রাখছে মদন মোহন, মদন কি জানো, কামদেব, আর মোহন হলো যে তার কাম জাগ্রত করে বা নিবৃত করে। এই পঙ্কজ হলো পদ্ম ফুল, কারো কারো নামে ওকার দেয়া আছে, তার মানে হলো কাদা, সে হলো কাদা দাস। নারীকে বলে রমণী, রমণী তোমরা জানো রমণ শব্দ অর্থ কি, রমণ শব্দ অর্থ হলো সেক্স বা যৌন মিলন, রমণী শব্দের অর্থ হলো সেক্সি, কখন সেক্সি বলে জুতা খুলবে, রমণী বললে কি খুশি, কিন্তু কথা তো একই কথা, রমণী কে কাকে বুঝাবে বলো যে ভুল। অথচ ভাইভাতে তোমাকে দ্বিতীয় প্রশ্ন প্রথমেই বলবে আপনার নাম বলেন, আর দ্বিতীয় প্রশ্ন হবে আপনার নামের অর্থ বলেন। এই যে ভুলগুলো, তাহলে স্যার শুদ্ধ রূপ কি হবে, সেই শুদ্ধ রূপটা শিখাবো আমরা তোমাদের প্রথম ক্লাসে আগামী শনিবার স্পেশাল ব্যাচে। ও এই ক্ষেত্রে বলে নিই, আমাদের বিষয়ভিত্তিক এক্সক্লুসিভ ব্যাচে ভর্তি চলছে, আমাদের বিষয়ভিত্তিক এক্সক্লুসিভ ব্যাচে ভর্তি চলছে, যারা এডমিশন নেবে তারা প্রতি শনিবার বাংলা এবং সাবজেক্ট পাবে, হ্যাঁ, এবং সাবজেক্ট ওয়াইজ অন্যান্য ক্লাস পাবে। তারপরে হলো ভর্তি সংক্রান্ত তথ্য আমাদের স্কুলে দেওয়া আছে, তাহলে আমাদের এক্সক্লুসিভ ব্যাচে ভর্তি চলছে, কিন্তু একটা এক্সক্লুসিভ ব্যাচ হবে, এবং সেটা কীভাবে হবে, কীভাবে ক্লাস হবে সেটা, এবং প্রতি শনিবার সেখানে বাংলা ক্লাস হবে, এবং ক্লাসটা কীভাবে এবং অন্যান্য সাবজেক্টের ক্লাস কীভাবে হতে থাকবে প্রতি সপ্তাহের দিনগুলো বিস্তারিত আমাদের এখানে দেয়া আছে। আর যারা আজকের মধ্যেই যারা এটা বুকিং করবে তাদের জন্য বিশেষ অফার তো আমি উপস্থিত আছি, সেটা অফারের মধ্যে থাকবে সেটা, ঠিক আছে ইনশাআল্লাহ।
আর এমনিতে আমাদের পেজে তো বিদ্যাবাড়ির পেজে ক্লাস হবে শনিবার বাংলা, বৃহস্পতিবার ইংরেজি, ঠিক আছে। আর আজকে বলেছি আরও যুক্ত চাচ্ছি, আমি 300+ চাচ্ছি আজকের পেজে, 300+। অলরেডি উঠে গেছে অনেক অনেক অনেক, আজকে র্যাঙ্কিংটা অনেক মাশাল্লাহ। আমি চাচ্ছি আজকে 300+ হলে জমজমাট আলোচনাটা আরও জমজমাট করবো, সত্যি করে বললাম, কথা দিলাম, ঠিক আছে। তাহলে সাজিদুল মিয়া বলছে নোয়াখালী বিভাগ চাই। হ্যাঁ আচ্ছা, এদেরকে কিছু বলবো, এইসব ছেলেবেলেদের কিছু বলবো কিনা? আমি বললে লজ্জা পাবে, সারা দেশের মানুষ দেখবে এটা, বুঝছেন। একটা কথা আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, বুঝছো। এই সাজিদুল মিয়া এই পর্যন্ত যতগুলো কমেন্ট করছে একটাও পজিটিভ করে না, এখন লিখছে নোয়াখালী বিভাগ চাই। তো আমি এটা জবাব দিতে পারতাম, কিন্তু একজন শিক্ষক হয়ে এটা করা ঠিক না। কারণ 24 BCS থেকে ক্লাস নিই আলহামদুলিল্লাহ। এদেশে এমন কোনো সংস্থা নাই, পুলিশ, এসবি, এনএসআই, ডিজিএফআই থেকে আরম্ভ করে এমন কোনো ইয়ে নাই। আগামীতে দেখা যাবে 64টা জেলার 100টা ডিসি এসালাম স্যারের সরাসরি ছাত্র আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে চলতে গেলে এমন কোনো সিগন্যাল নাই যেখানে শিক্ষার্থীরা পুলিশ অফিসার না আসে, বাকিদের কথা বাদ দিলাম। সুতরাং এখন আমি হয়তো জবাব দিলে অন্যভাবেই দিব, কিন্তু আমি দিলাম না। কারণ যদি কারো জন্মের খুঁত থাকে, সেটা তার আচার আচরণ এগুলো বোঝা যায়, এগুলো তার এটিচিউড, এটিকেট, এগুলো খুব বাজে জিনিস আর কি, বুঝছো। এটা হলো সে তার বংশের পরিচয়গুলো এখানে তুলে ধরতেছে। তো বলা হয় জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। যেখানে জন্ম, কর্মটা যেন ভালো হয়, প্লিজ এটা খেয়াল রাখো আর কি। তাহলে এই বিষয়গুলো আমি বললাম, তুই ভালো যদি কমেন্ট করতে নাই পারিস তুই করিস না, তুই ভালো করতে না বলে তুই চুপচাপ থাক, তুই দেখার দেখতে না ছেলে তুই বের হয়ে যা, তোর তো দরকার নেই, তোকে তো জোর করে আমরা করতেছি না, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে দেখো এবারে শব্দ, মৌলিক, সাধিত, যৌগিক, এগুলো মুখস্থ করার আমরা কিছু কমন জিনিস আমরা এগুলো নিয়ে আলোচনা করব। শব্দের পর একটি গুরুত্বপূর্ণ ক্লাস হলো নাম্বার 5, বাক্য এবং বাচ্য। একেবারে শিখাই দেবো। পরপর 2টা বিসিএস আছে। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো, সারা দেশ তোলপাড় হয়ে গেছে। কেউ বলছে সরল, কেউ বলছে জটিল, কেউ বলছে যৌগিক, এইটা নিয়ে কত রকমের, কেউ বলছে জটিল হবে না মিশ্র হবে। আরে জটিল আর মিশ্রের মধ্যে তফাৎ জানে না, ঠিক আছে। সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করব, আমরা বুঝিয়ে দেব তোমাদেরকে, ঠিক আছে। নমস্কার নিবেন, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ স্যার। উন্মুক্ত এই ফ্রি ক্লাসটি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ধন্যবাদটা আমার না, এই ধন্যবাদ প্রাপ্তির পুরো কৃতিত্ব হলো আমার বন্ধু এবং 31 BCS এর ক্যাডার, এদেশে ইংরেজির দুর্দান্ত শিক্ষক এবং বিদ্যাবাড়ি MIP জব স্টাডির যিনি স্বত্বাধিকারী মাইদুল ইসলাম মুকুল স্যারের পুরো কৃতিত্ব, আজকের ক্লাসের পুরো কৃতিত্ব স্যারই এটা অর্গানাইজ করেছেন। এবং এর সাথে যারা যুক্ত আছেন আমাদের নেপথ্যে, ক্যামেরার পিছনে, আমাদের স্টাফ থেকে আরম্ভ করে আমাদের কর্মকর্তা সবার, এবং কি যে আমাকে পানিটা দিয়েছে আজকে আসার সাথে এক কাপ চা খেয়েছে, সবার পুরো কৃতিত্ব তাদের, ঠিক আছে। যারা আজকের ক্লাসটাকে করলেন, অর্গানাইজ করেছেন, বিশেষ করে মুকুল স্যার এবং অন্যান্য সবার পুরো কৃতিত্বের দাবিদার তারা সবাই। তুই কি ক্লাস? হ্যাঁ আমরা বলেছি ইনশাল্লাহ। আচ্ছা, কারক নিয়ে ক্লাস হবে, আচ্ছা গুড। আমরা সবগুলো নিয়ে ক্লাস চাচ্ছি, দ্রুত বাক্য বাচ্চা গুরুত্ব। এরপরে আরেকটা 6 নম্বরে এরপরে দেখো 6 নম্বরে একটি গুরুত্বপূর্ণ ক্লাস হলো পদ। মানুষ, গরু, ছাগল দেখো জাতিবাচক, ঠিক আছে মানলাম স্যার। তাহলে নদ, নদী, পাহাড়, পর্বত এটা কেন জাতিবাচক হলো? পদ্মা, মেঘনা, যমুনা এটা কেন সংজ্ঞা বা নামবাচক হলো? এবার তুমি বলো। আলহামদুলিল্লাহ, এটা কেন সংজ্ঞা বা নামবাচক হলো? তারপরে তুমি বলো, ওটা কারোকে যাবো আমরা আজকেরই দেখাবো। তারপরে তুমি দেখো আবার নাম বিশেষণ, ভাব বিশেষণের তফাৎটা কি। পদের ক্লাসটা সবচেয়ে মজার হবে, আজকে আমি পদই ধরতে চেয়েছিলাম একবার, আমি ভাইয়াকে বলছিলাম পদটাই, তো একটি নির্দেশনা ছিল যে আজকে পুরো সিলেবাসটা একটু বুঝিয়ে দেন। এরপরে আপনি কিন্তু আমরা যে ধারাবাহিকভাবে আসবো, আজকে পুরো সিলেবাসটা একটু ভালো করে বুঝিয়ে দেন। এরপরে শনিবার থেকে ধারাবাহিকভাবে বাংলা ক্লাসটা, আর আমাদের এক্সক্লুসিভ ব্যাচে তো ক্লাস হচ্ছেই ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে তোমাদের সাথে ক্লাস হবে। যারা ভর্তি হবে, ভর্তি সংক্রান্ত আমাদের MIP যে আমাদের যে বিদ্যাবাড়ি অ্যাপ সম্পর্কিত যে কোনো প্রশ্ন ওইখানে স্কুলের নাম্বারটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে নিতে পারবে। তাহলে পদ, শব্দ, বাক্য, বাচ্য, পদ। আর একটা মজার বিষয় তোমাদেরকে বলি, শোনো, সেটা হলো কি এইগুলো নিয়ে কিন্তু কথা হবে।
আবার দেখো এ মাটি সোনার বাড়া, এটা কেন বিশেষ আসছে? সেই বাড়া কি? এটা কেন বিশেষণে অতিশায়ন? আবার ক্রিয়ার মধ্যে সমাপিকা কি, অসমাপিকা, যৌগিক ক্রিয়া কি, অকর্মকী, সকর্মকী, দ্বিকর্মকী, প্রযোজক কি, মিশ্র কি, এর মধ্যে অনেকগুলো। আল্লাহ, প্রায় 250 করতেছে, আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছি আজকে লাইক, কমেন্ট এবং শেয়ার, এই দর্শক 300 প্লাস। আজকে যদি 300 প্লাস হয়, আগামী শনিবারের ক্লাসটা মারদাঙ্গা ক্লাস, একটা জমজমাট ক্লাস, এনার্জি নিয়ে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, অলরেডি আমাদের 250 করতেছে এই মুহূর্তেই, ইনশাআল্লাহ। এটার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এই কৃতিত্বের দাবিদার আমি নই, তোমরা। তাহলে ভাই এটা নিয়ে কিন্তু আলোচনা হবে, একটু জমজমাট ক্লাস হবে, বুঝছো? এবারে শোনো, কিছু কিছু কথা শেষে বলতেছি, দাঁড়াও। এরপরে আরো 3টা ক্লাস দেখো, সেটা তোমরা জানো কমন, একদম সবাই পড়ে আসে, ক্লাস 3 থেকে পড়াচ্ছে সন্ধি। সন্ধি, অথচ ছেলেমেয়েরা সন্ধি বোঝে না। এই যে সন্ধি যেখান থেকে আসে সেটাই পারে না। সন্ধি করে অকারে পর অকারে, অকার আকার মিলে আকার হয়, আকার 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 হয়, ইকারে পারে না। সন্ধিটা কোনখান থেকে আসে তাহলে? সন্ধি সেই কৌশলগুলো মনে রাখার উপায় কি, এটা নিয়ে এক্সক্লুসিভ আলোচনা করবো। একদম যে কটা আসে সেটাই সাথে মুখস্থ করে। কি জানো, কুল্ট রমণীরা প্রৌঢ়জন অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে বসে মার্তণ্ডকে দেখছে, অন্যদিকে শুদ্ধদন গবেন্দ্রকে সঙ্গে নিয়ে অক্ষৌহিনী সহযোগে শৈর রাজার ন্যায় রক্তস্থ অথবা বিম্বস্থ নারীকে অপহরণ করতে যাচ্ছে। এগুলো নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি। ব্যঞ্জন মুখস্থ রাখার কৌশল আছে, সব একসাথে বললে আমি কিভাবে আজকে সময় কভার করবো সেটা আমি বুঝতে পারতেছি না। অলরেডি 1 ঘন্টা প্লাস। লাইক, কমেন্ট এবং শেয়ার। আচ্ছা, স্যাটারডে টাইমটা আমরা বলে দেবো আজকের, ইনশাল্লাহ। স্যাটারডে টাইমটা ইনশাল্লাহ, তাই না? আজকেরই বলে দেবো, ক্লাস শেষ হওয়ার আগে যুক্ত থাকো। ক্লাস শেষ হওয়ার আগে স্যাটারডে টাইমটা বলে দেবো। শুধু তাই না, থার্সডে টাইমটাও বলে দেবো, স্যারের টাইমটাও বলে দেবো আজকে, ঠিক আছে? সন্ধি 8 দেখো, তাহলে নিপাত নিষিদ্ধ স্বর, নিপাত নিষিদ্ধ বিশেষ নিয়মে সাধিত এবং তাবাদ কি। আর একটা ক্লাস সমাস। ওরা বলে সমাস শিখতে লাগে নাকি 6 মাস, কিন্তু আমার সঙ্গে ক্লাস করার পরে বাসার সামনে সাইনবোর্ড টানাই দেয়, এখানে কারক পড়ানো হয়, এখানে সমাস পড়ানো হয়, এখানে সন্ধি পড়ানো হয়। অর্থাৎ এটা এত ভালো বুঝে যে এটা। আর এদেশে যারা এখন সবচেয়ে ভালো বাংলা ক্লাস নিচ্ছে, তারা সরাসরি হয় প্রত্যক্ষ নাহলে পরোক্ষ এসালাম স্যারের ছাত্র, আলহামদুলিল্লাহ। সেটা আমার শুকরিয়া আল্লাহর কাছে। সমাস, এই সমাসটা ভালো করে শিখিয়ে দেব। কত উপমান কি, উপমিত কি, আবার বিসিএস আসছে কোনটা উপমেয়, স্যার তখন আসলে আমি কি করব, ঠিক আছে? ওকে, বগুড়া থেকে 2টি, কত কথা, খুব ভালো লাগছে স্যার, থ্যাঙ্কস। সমাস। আর 9 নম্বরে হলো প্রত্যয়। এই যে সন্ধি, সমাস, প্রত্যয়, এই প্রত্যয় নিয়ে নাকি ঝামেলা। এই 3টা ক্লাস থেকে খুব ঝামেলা, এই জন্য স্পেশালি ভাবে এই 3টা ক্লাস একদম অন্যভাবে নিব, সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে। এদেশের শিক্ষকরা যেভাবে নেন তার সম্পূর্ণ বিপরীত ধারা থেকে আমরা এটা নিয়ে নেব, যেভাবে নেই গত 20টা বছর ধরে যেভাবে নিয়েছি, ঠিক সেভাবেই নেব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে? এর বাইরে যে ক্লাসগুলো দেখো, এর বাইরে যেটা লাগবে সেটা হলো কারক ও বিভক্তি। আরো কিছু প্রশ্ন উত্তর হবে। আমি শুধু বলেছিলাম আজকে লাইক, কমেন্ট এবং শেয়ার, ঠিক আছে? কারক এবং বিভক্তি মিস মিস করবো না ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। কারক ও বিভক্তি, এখন দেখো এই কারক সিলেবাসে নেই, বিভক্তিও নাই, কিন্তু বিসিএস এ প্রশ্ন আসছে, 12 বিসিএস এ আসছে, 12তম বিসিএস এ আসছে। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, 24 বিসিএস এসেছে। আকাশেতে রাখি নাই মোর পুরিবার ইতিহাস, বুঝতে পেরেছ? আবার 38 বিসিএস এ আসছে, কারক কাকে বলে, বিভক্তি কাকে বলে। কারক এবং বিভক্তি নিয়ে আবারও প্রশ্ন এসেছে, ঠিক আছে? 2টা আসছে 38 বিসিএস এ। এখন কারকের সমস্যাটা কোথায় দেখবা, দেখো সমস্যা কোথায়। অপশন আছে 2টা মাত্র, অপশন দেব। ভিক্ষুককে ভিক্ষা দাও, এ বাক্যে ভিক্ষা কোন কারক? ভিক্ষুককে ভিক্ষা দাও, এ বাক্যে ভিক্ষা কোন কারক? অপশন 2টা। অপশন এ, তোমরা খালি এ বি লিখলেই হবে। অপশন এ কর্মকারক, অপশন বি সম্প্রদান কারক। অপশন এ কর্মকারক, অপশন বি সম্প্রদান কারক। বলো, অপশন এ কর্মকারক, অপশন বি সম্প্রদান কারক।
বলো বলো বলো, উত্তর আসছে হৃদয়হীন, ওই যে সেই পাষাণ শব্দ অর্থ থ্যাঙ্কস। এখন অনেকের উত্তর করছো, অনেক পরে পরে আসতেছে, আলহামদুলিল্লাহ, সেটা ভালো। এখনই আনসার করো, দ্রুত দ্রুত। বি 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 এ এ এ এরশাদ হোসেন এ, তারপরে নুরুজ্জামান নূর বি, সাদি সাদিয়া আফরিন বি, বি 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 মনিক উত্তর আসছে। চন্দনা দাস এ, জন্তু গোপ বি, বি 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 দেখো উত্তরটা বললে তোমরা কেউ হতাশ হবে না প্লিজ, উত্তরটা বললে কেউ হতাশ হবে না প্লিজ। উত্তরটা ঘাটতিটা কোথায় দেখো, সেই ছোটবেলা থেকে কারক পড়ে আসছি, ঘাটতিটা শুধু আমি দেখাচ্ছি। কেন বলেছিলাম বিদ্যাবাড়ির প্রয়োজন, আমাদেরকে প্রয়োজন, সেটা হলো ভিক্ষুককে ভিক্ষা দাও। এই ভিক্ষা কখনোই কখনোই কখনোই, বিপ্লব চন্দ্র তোমরা অনেক উত্তর করেছো, যারা উত্তর করেছো তাদের সবাইকে ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। আমি একদম প্রকৃতপক্ষে বলছি, হৃদয় দিয়ে বলছি, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সবাইকে। দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা কখনো সম্প্রদান কারক হবে না, ভিক্ষা কর্মকারক হবে, ভিক্ষা কর্মকারক হবে। এখন স্যার সারা জীবন ভিক্ষুককে সম্প্রদান করে এসেছি, আন্ডারলাইন কোথায় তার উপরে নির্ভর করবে। যদি আন্ডারলাইন ভিক্ষুককে থাকতো তাহলে অবশ্যই এটা চতুর্থী সম্প্রদানের চতুর্থী হতো। যদি আন্ডারলাইনটা ভিক্ষুককে থাকতো তাহলে এটা অবশ্যই সম্প্রদানের চতুর্থী হতো। যেহেতু আন্ডারলাইনটা ভিক্ষা, তাহলে সেটা কর্মের শূন্য হবে। কি কখনো সম্পাদন হবে না, হবে না, হবে না, হবেই না, এটা হবে। জানো একবার আমাকে ফোনে জিজ্ঞেস করতেছে, স্যার পুরো একটা বাক্য, এটা কোন কারক? আমি বললাম আন্ডারলাইন কোথায়? বলে আন্ডারলাইন কোথাও নাই। আমি বললাম কোনটা? বোল করা আছে। বলে না, বোল করা নাই, একটা খালি মোটা করে লেখা। কেমন লাগে বলো? বলে যে মোটা, সে বোল বুঝে না, সে মোটা বুঝে, তাকে আমার কারক শিখাই দেবে, সেটাও ফোনে। কেমন লাগে তোমরা বলো? আন্ডারলাইনের উপর নির্ভর করবে, এবং এটা তোমাদেরকে আমরা কারকের ক্লাসে হ্যাঁ হ্যাঁ, এখন এখানে সবগুলো ক্লাস পাবা, বুঝতে পেরেছ? এখানে সব ক্লাস পাবে ইনশাল্লাহ। আরিফ অনেক বাহুবল থেকে দেখছি আজকে ক্লাস খুব ভালো লাগছে, থ্যাংক 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 থ্যাংক। অনেকে বি বি উত্তর করেছে, থ্যাংক যারা করেছে রাইট। তাহলে দেখো আমি এটাও তোমাদেরকে বুঝাবো। আর ফোন বিড়ম্বনা তোর অভাব নাই, বুঝতে পেরেছ? একবার এরকম ফোন আসছে জানো, আমি পরীক্ষার হলে, তখন আমাকে ফোন আসছে, স্যার তাড়াতাড়ি করে বলেন বাংলা কবিতার ছন্দ কাইটে। আমি তখন ইনভিজিলেটর পরীক্ষার হলে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আমার প্রথম কর্মস্থল। 2003 সালের 16ই মার্চ বাংলাদেশের সর্বকনিষ্ঠ লেকচারার হিসেবে যোগদান করেছিলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, বুঝছো তো? তখন বলে স্যার তাড়াতাড়ি করে বলেন বাংলা কবিতার ছন্দ কয়টি। আমি তাকে বললাম, ও বলে যে আমি আপনার কলেজে পড়েছি। আমি তাকে, ওই তুই তো আমার রুমেই, বলে এই জন্যই তো ফোন দিয়েছি। আমি বললাম তুই কিভাবে ঢুকছিস ফোন নিয়ে, সত্যি করে বল। বলে স্যার যখন সার্চ করে না, আমি হাত রাখছি, নিচ থেকে আমাকে সার্চ করছে, করে করে আমি এভাবে করে ঢুকে গেছি, মোবাইল আমার হাতে ছিল। কেমন লাগে বলো? আমি আর কি বলবো, আমি ইশারায় দেখাই দিছি বাংলা কবিতার ছন্দ 3টি ইশারায় দেখাইছি। আর কি করবো বলো? 3টি, তোমরা জানো, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, বাংলা কবিতার ছন্দ 3টি। এখন অনেকে আমাকে বললো স্যার এইভাবে দেখান ঠিক হয়নি কেন? বলে সে 3টানে দিয়ে যদি গ নাম্বারে টিক দেয়, ক খ গ। আমি বললাম ভাই আমি কি করবো বল, আমি তোকে হাত ধরে বাসর ঘরের দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারবো, তুমি তো এর থেকে বেশি আমার থেকে আশা করতে পারো না, পারো বলো? বলো জি স্যার পারে। তো ঠিক আছে, পরীক্ষার হল পর্যন্ত আমি পৌঁছে দিতে পারি, এর পরেরটা তো আমি আর বলতে পারি না, বুঝছো? আরেকটা ঘটনা শোনো, একবার মধ্যরাত নারী কণ্ঠ ফোন দিয়েছে, আমাকে বললো এই তুমি না বলেছিলে কাল আসবে? বিশ্বাস করো আমি কাউকে এরকম কথা বলি নেই যে আমি কাল আসবো, এটা কখনো। পরে তো ভয়ে বুক দুরু দুরু করতেছে, বলে স্যার এটা কি ধরনের বাক্য? কেমন লাগে বলো? প্রশ্নবোধক থাকলে বাক্যটা নাটা হাবোধক হয়ে যায়। এটা নিয়ে আমরা তোমাদের বাক্যের ক্লাসে আমরা আলোচনা করব। রবিউল আমিন, কত কথা, আমারটা রাইট ছিল, রাইট রাইট রাইট, কত কথা বলে রে। আমরা আরো চাচ্ছি দর্শক, আরো চাচ্ছি, আমরা 300+ চাচ্ছি। আমি 300 ডিজিট আজকে দেখতে চাচ্ছি। তাহলে পরের ক্লাসটা আমি মারদাঙ্গা ক্লাস দেবো ইনশাল্লাহ। তাহলে দেখো এরপরে তোমাদের তাহলে কি দাঁড়াচ্ছে, অতিরিক্ত ক্লাস
কারক ও বিভক্তি, এখান থেকে আরেকটা প্রশ্ন করব কারক দিয়ে। তারপরে হলো এর সাথে আরো কিছু থাকবে, সম্বন্ধ পদ, সম্বোধন পদ, বিরাম চিহ্ন, কোথায় কতটুকু থামতে হয়, খালি মুখস্থ করে এক বলতে যেটুকু সময় লাগে, এক বলতে কত সময় লাগে সেটা আমরা আলোচনা করব আজকে। তোমরা কিন্তু কেউ যাবে না, কেউ যাবে না, অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে। লাকসাম থেকে দেখছি, আমি এসে গেছি স্যার, থ্যাঙ্কস। কারক ও বিভক্তি। আরেকটা দেখো, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, সেটা হলো ছন্দ অলংকার রস। দেখো, ছন্দ অলংকার রস, তুমি হবে বস। এই ক্লাসটা করতে প্রচুর এনার্জি লাগবে। যেদিন ক্লাসটা করবা সেদিন বাদাম খেয়ে নেবে, বাদাম মিক্সড ফ্রুট আছে না, কাঠবাদাম, পেস্তা, তারপরে হলো কাজু এবং আখরোট, এইরকম 3-4টা বাদাম মিলে প্রচুর বাদাম খেয়ে, যেমন আমি আজকে মিক্সড ফ্রুট খেয়ে বাদাম খেয়ে ঢুকেছি পর্যাপ্ত পরিমাণে। বিকেল থেকে কাজ করতেছিলাম আর বাদাম খাচ্ছিলাম এনার্জি নিয়ে। ছন্দ অলংকার রস। আরেকটা ক্লাস আছে, সেটা হলো বাগধারা, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন। বাগধারা এবং প্রবাদ প্রবচনের মধ্যে তফাৎ কি, ঠিক আছে? ওকে, অনেক কথা, অনেক কথা মিশে গেছি চার, মিস হবে না। থ্যাংকস থ্যাংকস থ্যাংকস। আমার ছেলে ছিল মানে সম্প্রদান কারক। তাহলে ছন্দ অলংকার রস, আরেকটা ক্লাস হলো বাগধারা ও এক কথায় প্রকাশ। এখন প্রশ্ন তো রয়েছে, আর সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ কোন জায়গা থেকে পড়বো কথা সেটা বলেছি। তা এর বাইরে যে 3টা ক্লাসের কথা বলেছিলাম তোমাদের মনে আছে, 7, 8, 9, কি কি? কারক ও বিভক্তি। এখন এটা হলো সন্ধি সমাস প্রত্যয়, সন্ধি সমাস প্রত্যয়, ঠিক আছে? এখন একটা কথা, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তোমরা লিখে ফেলতে পারো ঝটপট করে, কোনো সমস্যা নাই। আমি শুধু তোমাদেরকে বলবো, খাঁটি বাংলার সন্ধি কয় প্রকার? খাঁটি বাংলার সন্ধি কয় প্রকার? 2 প্রকার, 2 প্রকার না 3 প্রকার? খাঁটি বাংলার সন্ধি কয় প্রকার বলো? খাঁটি বাংলার সন্ধি কয় প্রকার? 2 প্রকার না 3 প্রকার? 2 না 3? খাঁটি বাংলার সন্ধি দেখো, খাঁটি বাংলার সন্ধি কয় প্রকার? দ্রুত করবা, খাঁটি বাংলার সন্ধি কয় প্রকার? খাঁটি বাংলা সন্ধি। আজকে এত দ্রুত সবাই রেসপন্স করতেছে, ওয়াও, মানে কি 5G আমরা ব্যবহার করতেছি। প্রশ্ন যাওয়ার সাথে সাথে উত্তর, ওয়াও। খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার? 2, 3, 2, 3, সবাই 2 করতেছে, ওয়াও ওয়াও ওয়াও। ঠিক, খাঁটি বাংলা সন্ধি 2 প্রকার। খাঁটি বাংলা সন্ধি 2 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর সংস্কৃত সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। কিন্তু বাংলাও আসলো না, সংস্কৃত আসলো না, আসলো সন্ধি কয় প্রকার? তখন তোমরা 3 প্রকারই দিবে, ঠিক আছে? তখন কি করবে? তখন তোমরা 3 প্রকার দিবে, 3 প্রকার সন্ধি, 3 প্রকার, ঠিক আছে? ওকে 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 ওকে। কি বলেছিলাম? লাইক, কমেন্ট, শেয়ার। এখনো যারা লাইক করোনি, লাইক দাও, পেজে একটা লাইক দিয়ে রাখো, বিদ্যাবাড়ির পেজে কমেন্ট করো আমার সঙ্গে, শেয়ার দাও, লাইক কমেন্ট শেয়ার। আমি 3 ডিজিট দেখতে চাই, 300 পার করতে যাচ্ছি আজকে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, আর সমাস একটা দেখো, সমাসটা দেখো, ঈশিতার চুল কাজলের ন্যায় কালো। ঈশিতার চুল কাজলের ন্যায় কালো, একটা বাক্য শুধু শুধু বলতে হবে, উপমেয় বলে কিন্তু কোনো সমাস নেই, আছে উপমান, উপমিত। শুধু তোমরা একটা প্রশ্নের জবাব দিবে, একটা জবাব দিবা, এই বাক্যে উপমেয় কোনটি? ঈশিতার চুল কাজলের ন্যায় কালো। বোর্ডটা জুম করে দেখেন, ভালো কথা বলছো আসলে। ঈশিতার চুল কাজলের ন্যায় কালো, এই বাক্যে উপমেয় কোনটি? এই বাক্যে ঈশিতার চুল কাজলের ন্যায় কালো, এই বাক্যে উপমেয় কোনটি বলো তো? এই বাক্যে উপমেয় কোনটি? বলো 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 বলো, দ্রুত বলবা, উপমেয় কোনটি? ঈশিতা না চুল না কাজল না ন্যায় না কালো? বলো, 1, 2, 3, 4, 5। এটা নিয়ে আমরা ক্লাস নিব। কালো বলেছো, কেউ বলেছে কাজল,
প্রশ্ন ছিল এই বাক্যে উপমেয় কোনটি? উপমেয়, উপমেয় কোনটি? কোনটি উপমেয়? এই বাক্যে উপমেয় কোনটি? উপমেয়। দ্রুত দ্রুত। আচ্ছা তোমরা কেউ কেউ এক একজন এক একটা উত্তর করতেছো। কাজল, কালো, একজনে 3-4টে করো না, আবার যে 5টা করবো একসাথে হবেই, ঠিক আছে? কাজল, কালো, কাজল, কালো, কাজল, চুল, কাজল, 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 চুল, কাজল। ইনজামুল হক, কাজল, চুল। উম্মে মছুমা, মজুমাত সিং, শুভ বর্মন, ন্যায়, কাজল, 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 কালো। আমরা একটু বোর্ডটা মুছে ফেলে এখন একটু বড় করে ফেলবো। তারপরে আমরা সাহিত্যের কতটুকু লাগবে সেটা একটা ছোট্ট একটা শখ করে দিব। শখ করার পরেই আলোচনা হবে। কাজল, ঠিক আছে? কোনো নোটিশ আছে? স্লিপ, গুড। নোটিফিকেশন পেয়ে যাবে। আচ্ছা গুড। শোনো, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আর একটা, আমাদের এই পেজে, আমাদের বিদ্যাবাড়ির পেজে, আমি এই উত্তরগুলো আসতেছে, আমি উত্তরগুলো পড়তে পড়তে একটু বলে ফেলি। উপমেয় খুঁজে পাচ্ছি না, একজন বলছে, আচ্ছা বলে দিচ্ছি। উপমেয় উপমান নিয়ে কথা হবে। দেখো, আমি তাহলে একটু মুছে ফেলি, আস্তে আস্তে মুছে ফেলি। আর হলো যে আমাদের এই পরবর্তী লাইভ ক্লাস, তো তোমরা তো আগেই বলেছি প্রতি বৃহস্পতিবার এবং শনিবার হবে আমাদের লাইভগুলো হবে। যখনই লাইভ হবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে। আমি বলে দিলাম নির্দিষ্ট করে সন্ধ্যা 7টায়। মুকুল স্যার একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের। তো স্যার হয়তো ওই দিন 7টায় মিটিংয়ে রয়ে গেলেন। আবার কোনোদিন স্যার একটু আগে আসলেন, পরে আবার স্যারকে বের হতে হয়। সুতরাং 7টা থেকে 9টার মধ্যে লাইভ হবে, ঠিক আছে? আমরা সবাই ব্যস্ত, বাট সবাই তোমাদের প্রতি ডেডিকেট, আন্তরিক। সুতরাং আমাদের লাইভগুলো হবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে। 7টায়, 7:30টায়, 8টায়, সর্বোচ্চ 8:30টায়, কখনো 9টায়, বাস 9টার পরে আর শুরু হবে না। কিন্তু তোমরা আমাদের এই পেজে লাইক দিয়ে রাখবা। এই পেজে লাইক দিয়ে রাখলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। সবাইকে বিদ্যাবাড়ির পেজে লাইক দিয়ে রাখলে সুবিধাটা হবে, তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। আমাদের চ্যানেলের বিজ্ঞাপন দিচ্ছে কেউ কেউ। আরে এর মধ্যে চ্যানেলের বিজ্ঞাপন দিচ্ছে কেউ কেউ। ভাগ্যির যে আজকে কেউ যে মধু বিক্রির আর দেয়নি, ঠিক আছে? দেখো তাহলে এবার একটু লক্ষ্য করো প্লিজ। দেখো, সবসময় খেয়াল রাখবা, এটা আমরা আলোচনা করবো আজকে। একটু দেখাচ্ছি আমি সাহিত্যের একটা শখ করে দেবো, এক শখে সাহিত্যের পুরো বিষয়টা চলে আসবে। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যুক্ত থাকো। আর দেখো, দেখো এই যে উপমা, উপমা শব্দ অর্থ হলো তুলনা, মনে রাখবো। উপমা শব্দ অর্থ হলো তুলনা। তুলনা করা হয় দুইটা জিনিসের মধ্যে, তুলনা করা হয় দুইটা জিনিসের মধ্যে। একটা প্রত্যক্ষ, একটা প্রত্যক্ষ, আর একটা পরোক্ষ। একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। এই প্রত্যক্ষটা হলো উপমেয় আর পরোক্ষটা হলো উপমান। প্রত্যক্ষটা উপমেয়, পরোক্ষটা হলো উপমান। সবসময় খেয়াল রাখবা। আর প্রতিটা বস্তু একটা সাধারণ ধর্ম থাকে। প্রত্যক্ষ হলো হাতের কাছে যাকে দেখছি, আর পরোক্ষ দূরে। কখনো হাতের কাছে থাকতে পারে, বাট আরো সোজা যাকে তুলনা করতেছি সেটা হলো প্রত্যক্ষ, এটা বোঝানোর জন্য। সেটা উপমেয়, যাকে তুলনা করতেছি। আর যার সাথে করতেছি এটা হলো উপমান। আর সাধারণ ধর্ম থাকে, কালো, যেমন সাধারণ ধর্ম, এই যে কালো সাধারণ ধর্ম, এটাকে সাধারণ ধর্ম বলা হয়। ন্যায়, মত, এটা তুলনাবাচক শব্দ, এটা তুলনাবাচক শব্দ। ঈশিতা ব্যক্তি, তাকে লাগবে না। এখন কাজল হলো উপমান, কাজল হলো উপমান। আর চুল হলো উপমেয়, চুল হলো উপমেয়, ঠিক আছে? চুল উপমেয়, কাজল উপমান, ন্যায় বা মত তুলনাবাচক শব্দ, আর কালোটা সাধারণ ধর্ম। তাহলে এখানে উপমেয় কোনটা? এখানে উপমেয় হলো চুল। এই বাক্যে চুল হলো উপমেয়। যারা উপমেয় চুল দিয়েছে উত্তর, তাদেরটা সঠিক। আর এটুকু শুধু আজকে মনে রাখবা, আমাদের সমাস ক্লাসে এগুলো আমি একদম তুলো ধুলো করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবার দেখো একটা শখে যাব। এই শখটাকে গিয়ে আমি সাহিত্যের ক্লাসটা দেখাবো। শুধু তাই না, সাহিত্যের 5টা কনফিউজিং প্রশ্ন নিয়ে আজকে সলভ করে দেবো। 5টা কনফিউজিং প্রশ্ন, যেটা তোমরা আসলেই ভুল করবা, আসলেই ভুল করবা। এরকম 5টা প্রশ্ন, একদম এক্সক্লুসিভ প্রশ্ন, যেটা ভাইভাতে কমন প্রশ্ন করা হয়, প্রিলিতে রিটেনে আসলেই তোমরা একদম নীরব হয়ে যাবে, পড়লেও বই পড়লেও কোনো লাভ নেই। এইরকম 5টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তার আগে শখটা করি, তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকো।
ওকে, নাউন প্লাস নাউন। তখন আবার বলবো নাউন কি, নাউন নাউন অ্যাডজেক্টিভ, ওইটা আবার তখন আমি আলোচনা করবো ডিটেইলস। তোমরা সাহিত্যটা দেখো প্লিজ। দেখো দ্রুত করবা, সাহিত্য বড় করে লিখতেছি যেন তোমাদের সুবিধা হয়। তোমরা বোর্ড জুম চেয়েছিলে। বাংলা সাহিত্য প্রাচীন, দেখো এখানে আসবে কোন যুগের বৈশিষ্ট্য কি, কতটুকু পড়তে হবে। এরপরে যখন আধুনিক যুগ শুরু করব, আধুনিক যুগের রাইটার এবং গ্রন্থগুলোর নাম লিখে দেব। প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ ও আধুনিক আধুনিক যুগ, একদম পুরো যুগ চলে আসতেছে। কিন্তু একটা শখ করো আমার সঙ্গে, আমার কাছে স্কেল নেই, ব্র্যাকেট একটু বাঁকা হতে পারে, তবে তোমরা সোজা করে লিখো দ্রুত, ঠিক আছে? যুগ, ক্রমিক নং যুগ, স্থিতি, উল্লেখযোগ্য নিদর্শন, বৈশিষ্ট্য। ক্রমিক নং যুগ, উল্লেখযোগ্য নিদর্শন, বৈশিষ্ট্য। দেখো এক সব পুরো আলোচনাটা চলে আসছে। একটু বাঁকা হয়েছে, কিছু করার নাই রে। বড় শক্ত একটু দেখো। ক্রমিক নং 1 2 3, যুগ, স্থিতি, উল্লেখযোগ্য নিদর্শন, বৈশিষ্ট্য। ক্রমিক নং যুগ, উল্লেখযোগ্য স্থিতি, উল্লেখযোগ্য নিদর্শন, বৈশিষ্ট্য। ঠিক আছে, সবটা দ্রুত করে নিবা ঝটপট, বা অথবা স্ক্রিনশট দিয়ে নাও, স্যার বোঝা যায় না। আচ্ছা, সবারই কি এরকমই? হ্যাঁ, আমি চেষ্টা করতেছি, লাইটিং খুব চমৎকার লাইটিং। আমরা একটু বড় স্পেস নিয়েছি, তো তোমাদের হয়তো মোবাইল ছোট থাকলে একটু সমস্যা হয়, এই আর কি। কিন্তু দেখো এই যে স্পেস, এই যে একদম ঠিক আছে। বিদ্যাবাড়ির ঘাটে, এবার 1 2 3 যুগ, প্রাচীন যুগ। দেখো আমি বলে যাচ্ছি, তাহলে যারা বুঝতে পারো না তারা আমার সঙ্গে শুন। প্রাচীন যুগ, মধ্যযুগ, এখানে একটা ঘটনা ঘটছে, একটা স্টার দিয়ে রাখলাম। আচ্ছা, একটু পরে দিচ্ছি স্টারটা। আধুনিক যুগ। আজকে কিন্তু প্রশ্ন আছে তোমাদের সাথে আমার। স্থিতি দেখো, এটা 650 থেকে 1200। তোমরা জানো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের সাথে ডক্টর সুরীতি কুমার চট্টোপাধ্যায়ের এখানে একটি মতভেদ রয়েছে। উনি বলেছেন 950 থেকে, তাহলে 650 কেন ধরলাম, তাই না? এটা হলো 1201 থেকে 1800, এর মধ্যে এই যে 150 বছর, 1201 থেকে 1350, এই 150 বছর। কত 150 বছর? এই সময়টাকে বলা হয় কি দেখো, কেউ বলেছেন অন্ধকার যুগ, কেউ বলেছেন সান্ধ্য যুগ, কেউ বলেছেন বন্ধা যুগ, কেউ বলেছেন অন্ধকার যুগ, কেউ বলেছেন সান্ধ্য যুগ, কেউ বলেছেন বন্ধা যুগ। এই 150 বছরকে আসলে কি ঘটেছিল এই সময়ে, সেটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তোমরা কি বলতে পারবা? ক্লিয়ার স্যার? অনেকের তো ক্লিয়ার, ছোট বাচ্চারা হয়তো স্ক্রিনটা একটু ছোট। তোমরা বলতে পারবা অন্ধকার যুগের জন্য কোন শাসককে দায়ী করা হয়? যদি প্রশ্ন আসে অন্ধকার যুগের জন্য কোন শাসককে দায়ী করা হয়, অন্ধকার যুগের জন্য দায়ী করা হয় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এটা মনে রাখবা। এই যুগের উল্লেখযোগ্য নিদর্শন হলো চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। তবে এই সঙ্গে আরো কিছু গ্রন্থ আবিষ্কার হয়েছিল। ডাকরণব, সরপার দোহা, কৃষ্ণাচার্যের দোহা, মধ্যযুগটা পুরোটা। আধুনিক যুগের নিদর্শন কিন্তু অনেক, গদ্য পদ্য, গল্প, উপন্যাস, নাটক, কত কিছু, কবিতা, গীতি কবিতা, মহাকাব্য, কত কিছুই। এক কথায় যদি আসে, তাহলে তোমাকে লিখতে হবে বাংলা গদ্য। এখন যদি আসে প্রাচীন যুগের, মধ্যযুগটা আমি একদম ধারাবাহিকভাবে লিখে দেব। যদি আসে
প্রাচীন যুগের বৈশিষ্ট্য কি? প্রাচীন যুগের বৈশিষ্ট্য হলো ব্যক্তি কেন্দ্রিক। প্রাচীন যুগের বৈশিষ্ট্য হলো ব্যক্তি কেন্দ্রিক। তোমাদের আজকে প্রশ্ন নিব, আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা, আর তোমাদের প্রশ্ন নিব, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। তোর কি না? শোনো, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মুখতিয়ার খলজি, হ্যাঁ, অন্ধকার যুগের জন্য ব্যক্তিকেন্দ্রিক। আধুনিক যুগের বৈশিষ্ট্য কি? আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো মানবতার জয়। কি বলতো, এক কথা আসলে মানবতার জয়। মানবতার জয় লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। আরো আছে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, অর্থাৎ দ্যাট মিন্স পার্সোনালিটি, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, দেশপ্রেম, নগর কেন্দ্রিক জীবন ব্যবস্থা, যান্ত্রিক সভ্যতা ইত্যাদি। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, দেশপ্রেম, মানবতা, নগর কেন্দ্রিক জীবন ব্যবস্থা, যান্ত্রিক সভ্যতা ইত্যাদি। এমনকি ইউরোপের রেনেসা বা শিল্প বিপ্লব, বিশেষ করে ছাপাখানার আবিষ্কার বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখে। ইউরোপের রেনেসা বা শিল্প বিপ্লব, বিশেষ করে ছাপাখানার আবিষ্কার বাংলা সাহিত্যে আধুনিক যুগ সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখে। ঠিক আছে, এটা হলো আধুনিক যুগের, আমরা যাচ্ছি আধুনিক যুগের বৈশিষ্ট্য। তাহলে ঠিক আছে, এক কথা আসলে মানবতার জয়, এক কথা আসলে বাংলা গদ্য, তবে এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে। এক কথায় চর্যাপদ ব্যক্তিকেন্দ্রিক। মধ্যযুগের বৈশিষ্ট্য কিন্তু সাহিত্য লিখি নাই, অনেকগুলো আছে এখানে। রোমান্স, রোমান্স কি বুঝো তোমরা? কথা বলছি রোমান্স নিয়ে, কিন্তু এক কথায় যদি আসে তাহলে বলতে হবে, এক কথায় আসলে বলতে হবে ধর্মকেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক বা দেবদেবী নির্ভর। তোমরা কোথাও যাবে না কিন্তু, দেবদেবী নির্ভর, কোথাও যাবে না, কোথাও যাবে না। এই ক্লাসগুলো তো আমাদের ধারাবাহিকভাবে হবেই। আরও কিছু গুরুত্বপূর্ণ, একদম যেটা বই পড়ার পরও ছেলেমেয়েরা ভুল উত্তর দেয় সেরকম একটা প্রশ্নের সলভ করে দেবো আজকের, কথা দিলাম। তোমরা যুক্ত থাকো আমাদের সঙ্গে। স্যার মাঝে মাঝে গান গাইলে ভালো হয়, শুধু গান গেয়ে, গান শোনাবো, দাঁড়াও, গান গেলে ভালো হয়। ধর্মকেন্দ্রিক। এখন দেখো মধ্যযুগে কি কি আছে। মধ্যযুগে সবার আগে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই কাব্যের যখন বৈশিষ্ট্য বলবো তখন খুব ভালো লাগবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কীর্তন কাব্য। বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী, পদাবলী, জীবনী সাহিত্য, জীবনী সাহিত্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য হলো শ্রী চৈতন্যদেবকে নিয়ে, একদম ধারাবাহিক দিয়ে দিচ্ছি। তারপর দেখো মঙ্গল কাব্য, পুরো মধ্যযুগ সয়লাভ হয়ে গেছিল মঙ্গল, মঙ্গল কাব্য। এর মধ্যে দুইজনের প্রভাব খুব বেশি, একজন হলো মনসা দেবী, অন্যজন দেবী চণ্ডী। মধ্যযুগে সবাই নারীরা দৌরত্ব করেছে, পুরুষ একজন আছে, তিনি ধর্ম ঠাকুর। বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য। তারপরে কে কে এখানে আছে? মনসা, শীতলা, কালিকা, বিদ্যা, এটা মঙ্গল কাব্য। তারপরে দেখো ভাইয়া, মঙ্গল কাব্যের পরে যেটা হলো অনুবাদ সাহিত্য। অনুবাদ, এই অনুবাদ শুধু রামায়ণ মহাভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকিনি। কোথা থেকে দেখো অনুবাদ সাহিত্য, অনুবাদ সাহিত্য কোথা থেকে কোথা পর্যন্ত আসে দেখো। অনুবাদ, অনুবাদ হলো, ধন্যবাদ স্যার আঞ্জু ফারুকি, ধন্যবাদ স্যার, থ্যাংকস। গানের অনুবাদ সাহিত্য। তারপরে দেখো রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোম্যান্স কি আজকেরই বুঝাবো, ধরো রোমান্টিক প্রণয়োপাখ্যান আমাদের লেখা হয়ে গেলে এটাই সবার আগে বুঝাবো আজকে, রোমান্টিক প্রণয়োপাখ্যান, রোম্যান্স। তারপরে হলো আরাকান রাজসভায় বাংলা সাহিত্য। জানো এই যে আরাকান রাজসভায় যে বাংলা সাহিত্য রচিত হয়েছে, রাজসভায়, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, এটা যে রচিত হয়েছে সেই সাহিত্যটাও কিন্তু তোমার অনুবাদ সাহিত্যেরই অন্তর্গত, যদিও এটা রোমান্টিক প্রণয়োপাখ্যান। আচ্ছা খেয়াল রেখো কিন্তু। তারপরে হলো নিজস্ব বলিতে যেটা রয়েছে লোকসাহিত্য। লোকসাহিত্য কি, এর সঙ্গে মরমী সাহিত্যের তফাৎ কি, এরকম আধুনিক যুগের বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে হবে। কাব্য কি, গল্প কি, উপন্যাস কি, নাটক কি, নাটক কখন নাটিকা হয়ে যায়, একাঙ্কিকা কি, প্রহসন কি, ট্র্যাজেডি কি, কমেডি কি,
এটা অজস্র অজস্র প্রশ্ন, লোকসাহিত্য। আর হলো এখানে আরো আছে কবিওয়ালা, হ্যাঁ কবিওয়ালা ও শায়ের, অর্থাৎ যাদের পুঁথি সাহিত্য রচনা করছে। এই হলো টোটাল মধ্যযুগ। এর বাইরে একটি বর্ণ তোমাকে পড়তে হবে না। কি মজা না বলো? একসঙ্গে স্ক্রিনশট দিয়ে নাও, এরপরে কথা আছে কয়েকটা মিনিট, আমি একটু সরে যাচ্ছি। এই তো ক্লিয়ারই তো বোঝা যাচ্ছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মানবতার জয়, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, নিয়ে পরে এটাই করে নিও। হ্যাঁ মোটামুটি চলে, আলহামদুলিল্লাহ। আধুনিক যুগ, ঠিক আছে। খুলনা আসবেন কবে? রবিউল ইসলাম। আচ্ছা, এই যে শায়ের যারা রচনা করছে এটি পুঁথি সাহিত্য, শায়েররা যেটা রচনা করছে সেটি হলো পুঁথি সাহিত্য, ঠিক আছে, বুঝলা? শেখ সিরাজউদ্দৌলা, বুঝেছো তুমি? শেখ সিরাজউদ্দৌলা, মানবতার জয়। অনেক, ও সিরাজউদ্দৌলা তো অনেক কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ অনেক কমেন্ট করেছে, থ্যাঙ্কস। আজকে আচ্ছা, আজকে যে সর্বোচ্চ কমেন্ট করেছে তাকে আমরা একটা দিতে পারি না, একটা অ্যাওয়ার্ড দিতে পারি না? সর্বোচ্চ যে কমেন্ট করেছে, দেখি কে সর্বোচ্চ কমেন্ট করেছে। আচ্ছা দেখে পরের দিন আবার জানিয়ে দেবো, দরকার হয় না, যে কমেন্ট করেছে। তাহলে আমি এটা একটু মুছি। এবার শোনো, রোম্যান্টিক পুনর্বাখ্যান দেখো। আরাকান রাজ্য বলতে কি রোহিঙ্গাদের বোঝায়? আরাকান রাজসভার আর একটা নাম হলো রোসাঙ্গ রাজসভা। এই রোসাইঙ্গা থেকে রোহিঙ্গা কথাটা আসছে, রোসাইঙ্গা থেকে। এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম সালটা কত লিখেছেন বোঝা যাচ্ছে না। এটা হলো 650 থেকে 1200, 650 থেকে 1200, 1201 থেকে 1800। আর আধুনিক যুগ হলো এই যে 1801 থেকে বর্তমান, 1801 থেকে বর্তমান, ঠিক আছে, ওকে। আধুনিক যুগ, রবিউল আলো আমিন, আপনি খুব ভালো বুঝান স্যার, আপনার ক্লাসে যুক্ত হয়ে পরে ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ রহিমুল্লাহ আর রবিউল আমিন, তোমাদের সবাইকে ধন্যবাদ যারা পজিটিভ কমেন্ট করেছে এবং যারা নেগেটিভ করেছে সবার। আচ্ছা শোনো, রোম্যান্স আর বলেন স্যার, শোনো, ওয়াল্টার স্কট, পাশ্চাত্যের বিখ্যাত সাহিত্যিক ওয়াল্টার স্কট, পাশ্চাত্যের সাহিত্যিক ওয়াল্টার স্কটের রোম্যান্স ধর্মী উপন্যাস, রোম্যান্স, বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম রোমান্টিক উপন্যাস রচনা করেন। প্রণয়োপাখ্যান না, কিন্তু আমি প্রণয়ক্ষণে যাব। এই জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু অনেকগুলো উপাধি আছে, তার মধ্যে তাকে বাংলার স্কট বলা হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলার স্কট বলা হয়, আধুনিক বাংলা উপন্যাসের জনক বলা হয়, বুঝতে পারছো? তারপরে তাকে আধুনিক বাংলা সাহিত্য সম্রাট বলা হয়, এগুলো তার উপাধি। কিন্তু তার ছদ্মনাম হলো আবার কমলাকান্ত, বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হলো কমলাকান্ত। আধুনিক যুগের কিছু ব্যতিক্রমী প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, না সেটা আমি বলবো। আগে রোম্যান্সটা বুঝিয়ে নিই, আর খুব বেশি সময় থাকবো না তোমাদের সঙ্গে, কয়েকটা মিনিট মাত্র। আমি কষ্ট দিব না তোমাদেরকে, কষ্ট দিব না তোমাদের, পানে চাহিয়া বন্ধু। খুব চমৎকার ক্লাস স্যার, কোন কোন দিন ক্লাস নেন এতক্ষণ পরে? রবিউল ইসলাম, আপনাদের দেখলে হিংসা লাগে, আমি কেন পারি না, তোমরাও পারবে, শিখাই দেবো এটা। এমডি বেলাল কপালকুণ্ডলা, একটু শোনো এবার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। জালাল, চমৎকার, খুব ভালো লাগছে স্যার। অনেক প্রশ্ন, রিটেনের জন্য কি কি পড়বো এটা কথা বলতেছি, এটা নিয়ে কথা হবে, দাঁড়াও। আমি শুরুতেই বলেছিলাম, মধ্য বলেছি, শেষও বলতেছি, এখন আমরা শেষ করব। আজকে পুরো সিলেবাসটাই তোমাদের সাথে আলোচনা হলো, তোমরা কেউ যাবে না, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা হবে, রোমান্স নিয়ে আলোচনা হবে, যাবে না আর কয়েকটা মিনিট। মানুষ নাকি শেষ মুহূর্তে সে ইমান হারিয়ে ফেলে, মৃত্যুর আগে আগে। তো এই মুহূর্তে কেউ তাড়াহুড়ো করলে তোমারই কিছু লস হয়ে যাবে, এমন কিছু লস হবে যেটা সেটি হয়তো পরীক্ষা আসতে, আমি জানি না, নিশ্চিত করে বলার উপায় নেই। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে আমাদের শিক্ষকগণ বিদ্যাবাড়ি পেজে ক্লাস নেবেন বিষয়ভিত্তিক। প্রতি বৃহস্পতিবার নেবেন মুকুল স্যার, এমআই প্রধান স্যার, আর প্রতি শনিবার আমার সঙ্গে ক্লাস হবে ইনশাল্লাহ। এর বাইরেও তোমরা রেগুলার ক্লাস পাবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে। তবে পিক আউট টাইমগুলো সন্ধ্যা 7:30 বা অথবা 9টা, এর মধ্যে যে কোনো একটা ক্লাস তোমরা পাবে।
এই প্রথম পরীক্ষাতে কীভাবে প্রিপারেশন নিব এগুলো নিয়ে আলোচনা হবে। তোমরা এই পেজে যত এখন কি আলোচনা, ধরো তোমাদের কীভাবে প্রিপারেশন নিবা, কী কী বই পড়বা, প্রিলির জন্য কী হবে, রিটেনের জন্য কী হবে, ভাইবার জন্য কী হবে। আর মুকুল স্যার তো সেদিন ক্যাডার চার্জ নিয়ে চমৎকার কথা বললেন, টানা 2 দিন 3 দিন স্যার এখানে কথা বলেছেন। আমার লাইভ ক্লাসের অপেক্ষা ছিল। থ্যাংক ইউ রুহুল আমিন, অনেক অনেক ধন্যবাদ। তো সেটা হলো যে তোমরা যেটা আমি শুধু রিকোয়েস্ট করবো, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যুক্ত থাকো। এই পেজের সাথে তোমরা লাইক দিয়ে যুক্ত থাকো, কমেন্টগুলো যাবে এবং তোমাদের ধারাবাহিক একটা প্রস্তুতি এখানে তোমরা পাবে ইনশাল্লাহ। আর আমাদের এক্সক্লুসিভ ব্যাচে তো ভর্তি চলছে, আমাদের অনলাইন ব্যাচে চলছে, এমনকি আমাদের অ্যাপসে ভর্তি চলছে, এবং সেখানে তোমরা ক্লাসগুলো পাবে, কোনো সমস্যা নেই। আর মুকুল স্যার অর্থাৎ এমআইপি জব স্টাডির এবং যিনি বিদ্যাবাড়ির পরিচালক, স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক, তিনি আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, পরীক্ষিত। সময়ের পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তাদেরকে বলা হয় পরীক্ষিত, সময় উত্তীর্ণ। দীর্ঘ সময় পথ চলা, মান অভিমান ছিল, বিরহ ছিল, আবার কখনো সেটা সীমাকে অতিক্রম করেনি। পড়ি অনেক স্যার, কিন্তু পরীক্ষা দিতে গেলে ভুলে যাই। আচ্ছা, খুব ভালো কথা বলছো, তোমরা ভুলে যাও, সেটা মনে রাখার একটা কৌশল বলবো। অনেক কথা তো, সুতরাং সম্পর্কটা এরকম যে মানবাভিমানের সম্পর্ক ছিল, ভালোবাসার ছিল, অভিমানের ছিল। আর যারা বেশি ভালোবাসা তাদের উপর অভিমানটা একটু বেশি থাকে। তো সুতরাং আমরা তবে আমাদের বোঝাপড়াটা খুব ভালো, একজন আমরা ভালো বুঝি বলে আমাদের লাইফটা খুব ভালো জমে, আমাদের লাইফ ক্লাসটাও দুজন বোঝাপড়াটা ভালো বলে ভালো জমে। এবং দেখো কত স্বাচ্ছন্দ্যভাবে আজকে ক্লাসগুলো একদম তোমরা উপভোগ করতেছো। আমি একটু হেজিটেশন করতেছি না যে কেমন হবে, কীরকম সমালোচনা আসবে, এরকম নাই। কিন্তু যদি ভয়টা থাকে যে কর্তৃপক্ষ কি মনে করবে, কি করে না করে, তখন নিজেকে সহজভাবে ডেলিভারিটা দেওয়া যায় না আসলে, যেটা অনেক জায়গায় এইটার মুখোমুখি হতে হয়েছে, আমাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমরা শিক্ষার্থীদেরকে শিখাই যে স্যারেরই তোমরা ক্লাস করবা, যে স্যারেই করো, একটু পজিটিভ থাকবে স্যারের বিষয়ে, স্যারকে উৎসাহ দিবা, উদ্দীপনা দিবা। আমার ক্ষেত্রে বলছি, যে কোনো স্যারই আসবে একটু উৎসাহ দিবা, উদ্দীপনা দিবা, দেখবা স্যার আরও ভালো নিচ্ছে, তাহলে আরও ভালো নেবেন। কোথাও সমস্যা যদি থেকেই থাকে, একেবারেই মেজর কোনো প্রবলেম, সেটা স্যারকে তোমরা ইনবক্স করতে পারো যে স্যার এই বিষয়গুলো আর একটু ভালো হলে এটা আমাদের জন্য আর একটু ক্লিয়ার হয়। দেখবা স্যার নিজে নিজেই হয়ে গেছে। কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্ব নন, তোমার পিতামাতা ভুল ত্রুটির ঊর্ধ্ব নন, সুতরাং তোমার শিক্ষক কেন ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকবেন? তিনি তো মানুষ, ভুল থাকতেই পারে। তো সেটা তুমি করবে। আর আমার স্পষ্ট মনে আছে আমার শিক্ষা জীবনে, যেটা আমি কখনোই যেটা করিনি, যে আমি আমার শিক্ষকদের কখনোই নেগেটিভ বলিনি, আমি আমার পিতামাতার কখনো নেগেটিভ বলিনি, এটা বলবোই না, আমি বলবোই না। ভুল আমি জানি যেটা হ্যাঁ থাকতেই পারে সেটা, বাট এটা কেন আমি বলতে যাব? আমি কেন আমার ক্ষতিটা করতে যাব? আমি যদি বলতে, আমি স্যারকে বলবো, স্যার যে এইটা এইভাবে হলে সেটা ভালো হয়। ঠিক আছে, এদেশের কয়েকজন নাম করা বিষয় আমি বললে তোমরা চিনে ফেলবে, একদম টপ লেভেলে, হাইয়ার লেভেলে যারা চমৎকার লিখেন। তো আমি যদি তাদের কোনো পোস্টে লেখা বাংলা বানানটা আমি ভালো বুঝি আলহামদুলিল্লাহ, তো যখন দেখি ভুল দেখি, আমি ইনবক্স করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিই, স্যার এই জায়গাটা একটু, এই জায়গাটা ভুল আছে, আবার উনি কারেকশন করে আবার বলে দিয়েছি, আবার থ্যাঙ্কস দেন কখনো কখনো। সুতরাং এটা করি আমি। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা। তারপরে এরপরে আমরা একটু বলে নিচ্ছি, আবার আমরা যাব টানা, আমরা তো 1.5 ঘন্টা আলোচনা হলো, টানা 1.5 ঘন্টা আলোচনা হলে এখন একটু কাহিনী হবে, এখন আমরা কাহিনীগুলো নিয়ে কথা বলবো আর কি। তো একটু লক্ষ্য করো, রোম্যান্স হলো রোম্যান্স হলো রোম্যান্স হলো রোম্যান্স হলো নরনারীর একান্ত ভালো লাগা, ভালোবাসা, ভালো লাগা, ভালোবাসা, মিলনের মুহূর্ত, আবেগ, এটা হলো রোম্যান্স। প্রথম দেখা, প্রথম ভালো লাগা, একটু শিহরণ দোলা লাগা, এই যে এটা দেখা যায়, বুঝতে পারছো? এটা দেখা যায় না, অনুভব করা যায়, এটা দেখা যাবে না। রোম্যান্সটা কখনো দেখা যায় না, এটা অনুভব করা যায়। খুব মনোযোগ দিয়ে শুনলেই হবে। তোমরা কি জানো বেলাভূমি কি? যখন প্রশ্ন করা হয় বেলাভূমি কি, অধিকাংশ ছেলেমেয়েরা বলে বেলাভূমি হলো সমুদ্রের তট, সৈকত। হ্যাঁ, এটা আছে, কিন্তু বেলাভূমিটা জেনে রাখবা, সমুদ্রের সর্বোচ্চ জোয়ারে পানিটা যে পর্যন্ত উঠে এবং সর্বোচ্চ ভাটায়, সবাইকে বলতে দেন, প্রাণ খুলে বলতে দিবেন, কমেন্ট করতে দিবেন, সমুদ্রের সর্বোচ্চ ভাটায় পানিটা যে পর্যন্ত নামে এবং সর্বোচ্চ জোয়ারে যে পর্যন্ত উঠে, এই মাঝের জায়গাটাকে বলা হয় বেলাভূমি। মাঝের জায়গাটাকে বলা হয় বেলাভূমি। দেখো, পরন্ত বিকেল। তোমার কাহিনী বানানটা ভুল, সুমন চৌধুরী, কাহিনী বানানটা ভুল, দুটো রসিকার হবে। হ্যাঁ,
একটু দেখো, সমুদ্রের সর্বোচ্চ জোয়ারে পানিটা যে পর্যন্ত ওঠে সর্বোচ্চ, মনোযোগ দিয়ে শোনো। পরন্ত বিকেল, পরন্ত বিকেল, সূর্যের লাল আভাটা মেয়েটার মুখমণ্ডলে। মেয়েটাকে পরে আসতেছি। পরন্ত বিকেল, সূর্যের লাল আভাটা মেয়েটার মুখমণ্ডলে, তার দীঘল কেশরাশি সমুদ্রের বাতাসে হেলে দুলে পড়ছে। তার দীঘল কেশরাশি সমুদ্রের বাতাসে হেলে দুলে পড়ছে। এটাকে বলা হয় ধাতার্থক বা ধাতুবোধক চিহ্ন। মেহেদি হাসান রঞ্জু, এটাকে বলা হয় ধাতার্থক বা ধাতুবোধক চিহ্ন। আমরা বিরাম চিহ্নটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। পরন্ত বিকেল, সূর্যের লাল আভাটা মেয়েটার মুখমণ্ডলে, তার দীঘল কেশরাশি সমুদ্রের বাতাসে হেলে দুলে পড়ছে। একদিকে বিস্তীর্ণ জলরাশি ঢেউ আশ্রে তীরে পড়ছে, অন্যদিকে বিজন বন, মাঝখানে বেলাভূমিতে দাঁড়িয়ে মেয়েটা। এই যে প্রথম দেখা, এই যে প্রথম ভালো লাগা, এটা হলো আধুনিক বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্স। আর ওই মেয়েটা যে কথা বলেছিল, পথিক তুমি পথ হারাইয়াছ, এটা হলো আধুনিক বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। পথিক তুমি পথ হারাইয়াছ, এটা হলো আধুনিক বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। এবার বলতে পারো মেয়েটির নাম কি? মেয়েটির নাম হলো কপালকুণ্ডলা। উপন্যাস হলো কপালকুণ্ডলা, আর উপন্যাস হলো কপালকুণ্ডলা। উপন্যাসটির নাম হলো কপালকুণ্ডলা, আর রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তাহলে রোম্যান্সটা তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ। রোম্যান্সটা কি এটা নিয়ে আরও ডিটেলস কথা হবে এখানে। এখন আমি কয়েকটা এক্সক্লুসিভ প্রশ্ন, যেগুলো তোমরা ভুল করো, আধুনিক যুগে কনফিউশন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তরে, সেই কনফিউশনগুলো উত্তরগুলো আজকে দিব। তবে কনফিউশনটা দূর করব আমি নেক্সট ক্লাসে, পরের ক্লাসে। দেখো কয়েকটা প্রশ্ন মাত্র, কয়েকটা মাত্র প্রশ্ন, দ্রুত আনসার করবা, ঝটপট আনসার করবা। আগেই বলেছিলাম এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আলোচনা দ্যাট মিনস উত্তরগুলো আজকে বলে দেবো, ভুলগুলো সেটা দেবো, বাট আলোচনা হবে ডিটেলস পরের ক্লাসগুলোতে। আর আমাদের পেজে, বিদ্যাবাড়ির পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যুক্ত থাকার জন্য আমরা অনুরোধ করলাম। নায়ক নবকর সে আমাদের কি পরীক্ষা নেবেন? না, পরীক্ষা নিব না, আমি উত্তরগুলো বলে দেব যে বলেছেন। প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এখন ঠিক আছে, সুমন চৌধুরী কাহিনী। এবার দেখো, এইবার দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি কে? খুব মনোযোগ দিয়ে শোনো। মীননাথ, সবরপা, কান্নপা, লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি কে? আজকে সবাইকে যুক্ত থাকতে বলেছিলাম যে যুক্ত থাকো, কারণ শেষে যে প্রশ্নগুলো সলভ হবে এটা হলো এক্সক্লুসিভ প্রশ্নগুলো সলভ হবে আজকে সাহিত্যের। কিন্তু সবাইকে যুক্ত থাকতে বলেছি, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পেজের সাথে যুক্ত থাকো প্লিজ। শেয়ার করে অন্যকে আচ্ছা বলো তো, কে কে শেয়ার দিছো আজকের এই পেজটা? কে কে শেয়ার দিছো? নিজেরকে একদম উজাড় করে দিয়ে কে কে শেয়ার দিছো আজকে? শুধু তারা বলবো স্যার দিয়েছি। কে কে শেয়ার দিছো? কাশফুল বলো, তৌহিদ, কে কে শেয়ার দিয়েছো বলো? উত্তরটা ভুল। যারা অধিকাংশ উত্তর দিয়েছো তারা অধিকাংশ উত্তর ভুল দিয়েছো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হলেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। তার রচিত কোনো পদ চর্যায় নেই, তবে 21 নং পদের টিকায় তার নাম উল্লেখ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হলেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। আমি জানি অধিকাংশ উত্তর ভুল আসবে, এটা আমি জানি বলেই আমি আজকে এটা দিয়েছি। এবং এটা পরীক্ষা আসলে বাংলাদেশে, শুধু তোমরা না, এদেশে তোমরাই তো বুঝতে পারছো যে এখন হাজার হাজার ছেলে মেয়ে দেখতেছে, তাদের মধ্যে ভুলটা কি পরিমাণ আসতেছে। অধিকাংশ ছেলে মেয়েটা -1.5 পাবে এই প্রশ্নটার জন্য, এক তো যাবেই, 0.5 যাবে, আমি এটা নিশ্চিত। এই জন্য আজকে বললাম শেষ ভালো যার সব ভালো তার। এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।
কে কে শেয়ার দিয়েছে আজকের যারা শেয়ার দিয়েছে শেয়ারটা দিয়ে জানো স্যার দিয়েছি তাদের জন্য আজকে বিশেষ দেওয়া হবে। মিননাথ তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা সাহিত্যের আদি কবি হলেন মিননাথ বা মৎস্যনাথ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি কবি হলেন সবরপা। তবে চর্যার প্রথম পদটি লুইপা রচিত বলে তাকে চর্যাপদের বা বাংলা সাহিত্যের আদি কবি হিসেবে ধরা হয়। এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব অবশ্যই। ওয়াও, মাকসুদা শেয়ার করেছে, থ্যাঙ্কস। দোয়া হবে আজকে, যারা শেয়ার করেছে তাদের সবার জন্য আজকে বিশেষ দোয়া হবে। কি দোয়া করবো জানো? দাঁড়াও, আমার পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। তাহলে অধিকাংশ উত্তর কিন্তু ভুল ছিল। সিরাজউদ্দৌলা শেয়ার করেছে, ওটা গুড, শেখ সিরাজউদ্দৌলা। এবার দ্বিতীয় প্রশ্ন, খুবই মনোযোগ দিয়ে শুনবা। কালগত দিক দিয়ে প্রথম বাংলা উপন্যাস রচনার দাবিদারকে, কোনো অপশন দিলাম না। কালগত দিক দিয়ে প্রথম বাংলা উপন্যাস রচনার দাবিদারকে, ঝটপট আনসার করবা, ঝটপট আনসার। কালগত দিক দিয়ে প্রথম বাংলা উপন্যাস রচনার দাবিদারকে, কালগত দিক দিয়ে বলো। কালগত দিক দিয়ে প্রথম বাংলা উপন্যাস রচনার দাবিদারকে, কালগত দিক দিয়ে। সুমন চৌধুরী করেছে, থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। বলো, কালগত দিক দিয়ে প্রথম বাংলা উপন্যাস রচনার দাবিদারকে? সুমন থ্যাঙ্কস। বলো, কালগত দিক দিয়ে প্রথম বাংলা উপন্যাস রচনার দাবিদারকে? পরের ক্লাসটা কিন্তু জমজমাট ক্লাস হবে আগামী শনিবার। গ্রামার অথবা সাহিত্যের প্রথম লেকচার হবে, তার আগে আমরা লেকচার প্ল্যান দিয়ে দেবো, সবাইকে যুক্ত থেকো। কালগত দিক দিয়ে কাশফুল, আরে আমি 6টা গ্রুপে দিয়েছি, এরশাদ হোসেন, তার জন্য দোয়াটা বেশি হবে। আচ্ছা শোনো, শেয়ার ডান। মোহাম্মদ মাসুমিল্লাহ, আচ্ছা যারা দিয়েছো তাদের নামগুলো না পড়লে এটা আবার অকৃতজ্ঞতা হয়ে যায়, থ্যাঙ্কস। কালগত দিক দিয়ে প্রথম বাংলা উপন্যাস রচনার দাবিদার একজন খ্রিস্টান বিদেশিনী হ্যানা ক্যাথরিন ম্যালেন্স। হ্যানা ক্যাথরিন ম্যালেন্স, কথাটা যেন মনে থাকে, ম্যালেন্স। ঠিক আছে। ফেরাচাঁদ মিত্র না, পেরিচাঁদ মিত্র হলেন প্রথম বাংলা উপন্যাসী। পেরিচাঁদ হলেন প্রথম বাংলা, প্রথম দাবিদার হলো হ্যানা ক্যাথরিন ম্যালেন্স। আমি জানি এগুলো তোমরা ভুল করবা এবং বারবার -1.5 থাকবে পরীক্ষায় আসলে। আমার তৃতীয় প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন। ম্যালেন্স আরো সুন্দর করে লেখা যায়। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, একটু দ্রুত করবা। বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখককে? বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখককে? বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক শেখ সিরাজউদ্দৌলা। বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখককে? দ্রুত বলবা, দ্রুত আনসার করবা। বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখককে? বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখককে? বলো, বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক? বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক কে? বলবে না? আনসার করো, দ্রুত আনসার করো। প্রথম সব্যসাচী লেখক? আমি জানি এবারও চুপ হয়ে যাবে, দ্রুত করবা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এখন, কিন্তু গুরুত্বপূর্ণ, একদম কনফিউজিং। রবীন্দ্রনাথ। কাশফুল হচ্ছে রবীন্দ্রনাথ। আর কেউ আনসার করবে? আর কেউ আনসার করবে? করবে করবে করবে। রবীন্দ্রনাথ। কুমার রায়, মহিলা লেখক। বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা নিয়ে আরো ডিটেলস কথা হবে। নাম্বার 3, এটা গেছিল 1 নাম্বার, 2, 3, এটা 3 ছিল, এটা 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন যাও, 4 নাম্বার যাও, 4 নাম্বার প্রশ্ন যাবে। 4 নাম্বার প্রশ্ন, রবীন্দ্রনাথের পরে বুদ্ধদেব বসুকে সার্থক সব্যসাচী লেখক বলা যায়। ওমর ফারুক, ভালোই করেছো। যারা ফরুক আহমেদ না, ফরুক আহমেদকে ইসলামী রেনেসার কবি বলা হয়। ঈশা মোল্লা, বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের পরে। পরের প্রশ্ন, কাশফুল ইসলামী সিরাজি মানে কি? পরের প্রশ্নটা হলো বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে? শেষ প্রশ্নের আগেরটা।
বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? বলো তো বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি। দ্রুত আনসার। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি। আনসার আসতেছে। থ্যাঙ্কস। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি। আরেকটি চমৎকার নোটিশ আছে, কাজী নজরুল ইসলাম, সমর সেন। আচ্ছা, তোমরা যারা পরে যুক্ত হয়েছে, একদম পরে যুক্ত হয়েছে, প্রথম থেকে আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা হলো, শামসুর রহমান। আচ্ছা, শামসুর রহমান বানান ভুল লিখলে কেন? শামসুর রহমানটা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেন। কে বলছে এটা? ইউটিউব চ্যানেল রাহাত, মাইকেল মধুসূদন, জুবায়ের। আচ্ছা, সমরেশ। শোনো, তোমরা যারা পরে যুক্ত হয়েছো, আমাদের ক্লাসটা যারা দেখতে পাওনি, ক্লাসটা যুক্ত হয়েছে শুরু থেকে দেখতে পাওনি, ওই যে আজকে পুরো সিলেবাসটি নিয়ে আমরা আলোচনা করলাম, তারা এই পেজে আমাদের পুরো ভিডিওটা থাকবে, তোমরা আমাদের পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে, পুরো ভিডিওটা। আর আমাদের যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল, এমআইপি চ্যানেল, বুঝছো, এমআইপি যেটা ইউটিউব চ্যানেল, সেখানে এই ভিডিওটার সাথে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে, সবগুলো ভিডিও ওখানে পাবে এমআইপি। তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা, এমআইপি চ্যানেলে যুক্ত থাকবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। না, 30-এ, ঠিক আছে। আচ্ছা, তোমরা বলেছিলা বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলেন ভারতচন্দ্র রায় গুণাকর। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলেন ভারতচন্দ্র রায় গুণাকর, প্রথম নাগরিক কবি। শেষ প্রশ্নের আগেরটা 5। বলো, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে? বাংলা সাহিত্যের, দ্রুত আনসার হবে। সমর সেনকে নাগরিক কবি বলা হয়, শামসুর রহমানের নাগরিক কবি। আর এই শামসুর রহমান বানান ভুল লিখছো, তোমরা বানানটা করো, বানানে ক্লাসটা করলে এগুলো ভুল হবে না। দেখো, এই যে তোমরা শামসুর রহমান লিখতে গিয়ে রহমান লিখি বলছো, রহমান, শামসুর রহমান। দেখো, শামসুর রহমান বানানটা যেন ঠিক থাকে তোমাদের, রহমান হবে না, শামসুর রহমান বানানটা। তিনি আধুনিক যুগের নাগরিক কবি। এবার প্রথম নাগরিক কবি বলেন ভারতচন্দ্র রায় গুণাকর। শেষ প্রশ্নের আগেরটা বলো, বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবিকে? বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি কেউ? মাইকেল লিখছেন, মাইকেল মধুসূদন। বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি হলেন ইসমাইল হোসেন সিরাজি। তোমাদের কি অবস্থা? ইসমাইল হোসেন সিরাজি। এখন এগুলো জানতে ইচ্ছা করে না কেন? এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব পরের ক্লাসে, ঢোকায় সাথে প্রশ্ন করবা, আমি মারদাঙ্গা। ইসমাইল হোসেন সিরাজি, প্রথম বিদ্রোহী কবি ইসমাইল হোসেন সিরাজি। আর প্রথম বিপ্লবের কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তবে কাজী নজরুল ইসলামও বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। শেষ প্রশ্নটা, শেষ প্রশ্নের আগেরটা এটা গেল, এগুলো কিন্তু আলোচনা করবে। আচ্ছা, বঙ্কিমের একটা বিখ্যাত উদ্ধৃতি আছে না, তুমি অধম তাই বলিয়া আমি, পরের অংশটা বলতে হবে। এটা শেষটার আগেরটা কিন্তু, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম। কি বলো? তুমি অধম তাই বলি আমি উত্তম, কি হবে? তুমি অধম তাই বলি আমি উত্তম, কি হবে বলো? কে আনসার করবে? দেখি কে আনসার করতেছে। উত্তম হব না, রুবেল হোসেন তাও তো উত্তর করেছে, উত্তম না হইব কেন? আচ্ছা, নোট গাইডে লেখা হলো হইব না কেন, বাকি অংশ লেখা তো হইব না কেন, নোট গাইডে তাই লেখা, কিন্তু শুদ্ধ বাক্যটা হইব না হইব কেন। তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন, এটা হলো শুদ্ধ, কিন্তু খেয়াল রেখো, না হইব কেন, হব না কেন, না হইব না কেন, এগুলো ঠিক না। তুমি অধম তাই বলে উত্তম না হইব কেন, ওকে, মনে থাকবে? তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন, মনে থাকবে? না হইব কেন, প্রশ্নবোধক চিহ্ন। শেষ প্রশ্নের আগের প্রশ্নটা, একদম শেষ প্রশ্নের আগেরটা দেখি।
না হইব কেন, না হইব কেন লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দাও, তাহলে আনসারটা হয়ে গেল। এমডি বেলাল, না হইব কেন, না হইব কেন, হইব না কেন, না হইব কেন। সুধাংশু মণ্ডল ঠিক লিখছে, না হইব কেন, তবে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলে হবে। তুমি অদম, তাই বলে আমি উত্তম, না হইব কেন, তাই বলে আমি উত্তম, না হইব কেন, ঠিক মনে থাকে যেন, উনি সাধু ভাষায় লিখেছেন। এবার দেখো, থ্যাঙ্কস। শেষ প্রশ্ন আগেরটা, কাজী নজরুল ইসলামের কবরের গায়ে কোন লাইনগুলো খোদাই করা রয়েছে? কাজী নজরুল ইসলামের কবরের গায়ে কোন লাইনগুলো খোদাই করা রয়েছে? প্রশ্ন করলে অধিকাংশ ছেলে মেয়ে উত্তর দেয়, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। ওই যে কবর মসজিদের পাশে বলে এটা আন্দাজ উত্তর দেয়। আমি জানি তোমরা উত্তরটা সঠিক দিবা, সঠিক কথাটাও কিন্তু ভুল, আসলে ঠিক উত্তরটা দিবা। সঠিক হলো ঠিক সহ ওখানে আছে, সঠিক দেওয়া আছে মানে ঠিক সহ, বাট তুমি যখন দিবা তখন ঠিক উত্তরটা দিবা। হ্যাঁ, হৃদয় আহমেদ অনেক পরে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমাদের যাওয়ার সময়, তাই না? আমরা শুরু করেছি আজকে কটায়? জাস্ট 7:30 শুরু করেছি, এখন প্রায় 9:30, 2 ঘন্টা। যারা ছিলে তাদের জন্য তো দেওয়া হবেই, যারা শেয়ার করেছে তাদের জন্য দেওয়া হবে আজকে স্পেশালি। দেখো, কাজী নজরুল ইসলামের কবর গায়ে কোন লাইনগুলো খোদাই করা আছে জানো? লাইনগুলো হলো, এটা যেন আজকের পরে মনে থাকে, আর কোনোদিন ভুলে যাবে না। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ, নিঃস্বর নিশ্চুপ, আপনার মনে পুড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ। অর্থাৎ ধূপ যেভাবে নিজেকে পোড়ায় পোড়ায় নিঃশেষ হয়ে যায়, তেমনি নিঃশেষ হয়ে যাব, কারো বিরক্তির কারণ হব না। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ, আপনার মনে পুড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ। মনে থাকবে? এই কবিতাটার নাম হলো বাতায়ন পাশে গোবাক তরুর শাড়ি। একবার কোন একটা পরীক্ষা আসছিল, গোবাক শব্দের অর্থ, গোবাক হলো সুপারি, তরু গাছ, সুপারি গাছ, জানালার পাশে সুপারি গাছ। কবিতাটার নাম হলো বাতায়ন পাশে গোবাক তরুর শাড়ি, আর কাব্যের নাম হলো চক্রবাক। কবিতার নাম হলো, আজ প্রথম যুক্ত হলাম, এম এ নুরুল হক, বিশ্বমঞ্চ উদ্যোগ। থ্যাংক ইউ নুরুল হক, পজিটিভরা পজিটিভই দেখে, থ্যাংকস। আর শেষ প্রশ্নটা একদম শেষ প্রশ্ন, আজকের শেষ, এটাই শেষ প্রশ্ন। তারপরে একটি বার্তা দিয়ে আমরা চলে যাব, একটি নিউজ দিয়ে, গুরুত্বপূর্ণ নিউজ। সেটা হলো, গীতাঞ্জলি কাব্যের প্রথম লাইনটি কি? ছোটবেলা থেকে পড়ে আসছি, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। আমার প্রশ্ন হলো, গীতাঞ্জলি কাব্যের প্রথম লাইনটি কি? সবাই জানে গীতাঞ্জলি নোবেল প্রাইজ, কিন্তু লাইনটা যে জানে না, আসলে যে কি করবে, ভাইভাতে প্রিলি রিটেন ভাইবা, গীতাঞ্জলি কাব্য সম্পর্কে লিখুন রিটেনে, আর তুমি পারলে না লাইনটা, খুব দুর্ভাগ্যজনক। কে পারবে? এনিবডি। গীতাঞ্জলি কাব্যের প্রথম লাইনটা কি? যারা দেখছে এই মুহূর্তে প্রায় 10,000-এর মতো দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছে আজকে, হ্যাঁ, তারা বলবে যে গীতাঞ্জলি কাব্যের প্রথম লাইনটি কি, বলো। এই মুহূর্তে 10,000-এর প্লাস লোকের কাছে রিচ করেছে আজকে আমাদের ভিডিওটা অলরেডি। তো তারা যুক্ত আছে বিভিন্ন চ্যানেল থেকে, লাইভ ক্লাস মিস করে ফেললাম, আরে শুভ জীবন। কালকে আমরা, আজকে সকালেই তো আমরা এই দিয়ে দিয়েছিলাম না এটা। তোমরা এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকবে, পেজে লাইক দিয়ে যুক্ত না থাকলে কিন্তু নোটিফিকেশনগুলো পাবে না। এখন একদম দেশরা শিক্ষকদের এক্সক্লুসিভ ক্লাসগুলো হবে, বাংলা, ইংরেজি। বাংলা আমি নিব, ইংরেজি মুকুল স্যার নেবেন, সব সিনিয়র শিক্ষকরা, দৈনন্দিন বিজ্ঞান হাবিব স্যার নেবেন, এরপরে ম্যাথ থেকে আরম্ভ করে বাংলাদেশ, আন্তর্জাতিক ওমর ফারুক স্যার আসবেন, দুর্দান্ত মার দাঙ্গা ক্লাসগুলো হবে। তো সমস্যা কি তোমাদের? যুক্ত থাকো তোমরা সবাই ক্লাসের সাথে। হ্যাঁ, ভেরি গুড। গীতাঞ্জলি কাব্যের প্রথম লাইনটা, আমি কয়েকটা লাইন বলি, প্রথম লাইনটা বুঝলে তো আর মজা লাগবে না, কয়েকটা লাইন বলি, দুবার বলবো, তোমরা মনে রাখবা, এটা যেন আজকের পরে মনে থাকে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডুবাও হে আমার চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনার শুধু ঘেরিয়া ঘেরিয়া খুঁজে মরি পলে পলে, সকল অহংকার ডুবাও হে আমার চোখের জলে, ইত্যাদি ইত্যাদি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
প্রতি বৃহস্পতিবার এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকলে লাভ হবে কি, এই পেজে লাইক দিয়ে যুক্ত থাকলে লাভ হবে কি, প্রতি বৃহস্পতিবার মুকুল স্যারের ক্লাস পাবে। ক্লাসটা হবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময়, তবে সেটা আমরা একদিন আগে 24 ঘন্টা আগে তোমাদেরকে নোটিস করে দেবো পেজে, সবার কাছে নোটিফিকেশনটা চলে যাবে নোটিস। আর প্রতি শনিবার আমার সঙ্গে ক্লাস হবে ওই একই কথা, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা, তবে 24 ঘন্টা আগে তোমাদেরকে আমরা নোটিস পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনার লিঙ্ক দিন স্যার। আমার লিঙ্ক দরকার কি, এই পেজের লিঙ্ক হলেই হলো। আর দ্বিতীয় হলো আমাদের দেখো কত আয়োজন, পেজে আমরা ক্লাস দিচ্ছি, আমাদের এক্সক্লুসিভ ব্যাচে ক্লাস চলতেছে, ভর্তি চলতেছে, নিচে স্ক্রলের নাম্বারগুলো দেওয়া আছে, যে কোনো নাম্বারে তোমরা ফোন করলে এখনই হ্যালো বলতে পারো, যে কোনো বিস্তারিত তোমরা এখান থেকে জানতে পারবে। এক্সক্লুসিভ ব্যাচে ভর্তি চলছে। তারপরে 3 নাম্বার হলো সাবজেক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে, সাবজেক্ট ওয়াইজ ভর্তি চলছে, আমাদের রিটেনের এই যে শিটগুলোর কাজ চলতেছে, ধুমধুমার মারদাঙ্গা শিটের কাজ চলতেছে, তো সুতরাং সেই ক্লাসগুলো তোমরা পাবে। তৃতীয় হলো এই যে আজকের ক্লাসটা যারা মিস করেছো, শুরু থেকে অনেক কথা বলতেছো, তাদেরকে বলতেছি যে তোমরা এই ক্লাসটা পেজে দেয়া থাকবে, আমরা ডিলিট করব না। আর 2 নম্বর হলো এই ক্লাসটাই আবার আমাদের ইউটিউব পেজ, এমআইপি চ্যানেলে যুক্ত দেয়া থাকবে, এবং সেখানে আরও এক্সক্লুসিভ ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা সেখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওখানে যুক্ত থাকতে পারবে, ক্লাসগুলো করতে পারবে, কোনো সমস্যা নেই। তো বিপদে মরে মরে লিখতে গিয়া এগুলো নিয়ে আমরা ক্লাস করব, যখন ক্লাস করব তখন আলোচনা করব। আজকে প্রায় 2 ঘন্টা ধরে। তো আজকে যারা সবাইকে একটা কথা বলবো, তোমরা 10 সেকেন্ডে একটা কথা বলে দাও যে ক্লাসটা কেমন লেগেছে, আজকের আয়োজনটা কেমন লেগেছে। কারণ তোমরা যদি ভালো বলো, কমেন্টটা যদি ভালো করো, এটা আমাদের কর্তৃপক্ষ, যিনি সম্মানিত এমডি মহোদয় মুকুল স্যার যিনি আছেন, তিনি এটা দেখবেন, তিনি উৎসাহিত হবেন যে তিনি বুঝো না, তারা তো তোমাদের জন্য আজকে যে ফ্রি আয়োজনটা করেছেন, আমাদের অনারিয়াম, আমাদের এই যে নেপথ্যে যারা কারিগর রয়েছেন সবাই খুশি হবেন। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে জানাও তোমরা, আয়োজনটা কেমন লেগেছে। স্যার কমেন্ট করতেছেন ওখানে বসে বসে, স্যার দেখতেছেন, তোমরা জানাবে, একটু জানাও, স্যার যেন উৎসাহিত হয় এবং ভবিষ্যতে ক্লাসগুলো দিতে পারেন, আমাদের সবাই আমরা যুক্ত হতে পারি, সেটা করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের এমআইপি ইউটিউব চ্যানেলে, পেজটা লাইক দাও। আর হলো এটা গেল, কেমন লেগেছে এটা একটু বলো। ভেরি নাইস, খুব ভালো, নেক্সট। আর এরপরে আমাদের ক্লাস হবে একদম ধারাবাহিকভাবে আধুনিক যুগ নিলেই আগে আধুনিক যুগের কয়জন রাইটার লাগবে, কোন কোন গ্রন্থ লাগবে বলে আমরা শুরু করব, ঠিক আছে? তোমরা আমাদেরকে জানাও কেমন লেগেছে আজকের ক্লাসটা। অনেকের কমেন্ট পেয়েছি আমরা, খুব ভালো। আর আমরা বলেছিলাম দোয়া হবে। প্রথমত যারা সেই শুরু থেকে পর্যন্ত বা যেখানে যুক্ত হয়েছে পুরোটা সময় আমাদের সঙ্গে যুক্ত ছিলে, এবং যারা লাইক কমেন্ট শেয়ার করেছো, তাদের সবার প্রতি দোয়া হলো। অনেক কমেন্ট, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যারা আমাদেরকে উৎসাহিত করেছো, আমাদের সঙ্গে যুক্ত ছিলে, তাদের সবার জন্য দোয়া হলো। যে উদ্দেশ্যে তোমরা নিজেদের এমবি খরচ করে, নিজেদের ডেটা খরচ করে, নিজেদের ওয়াইফাই বিল দিয়ে, লাইনের নেটের বিল দিয়ে যারা যুক্ত ছিলে, সবার প্রতি আমাদের দোয়া হলো যে তোমরা যে উদ্দেশ্যে আমাদের সঙ্গে যুক্ত ছিলে, আল্লাহ পাক যেন প্রত্যেকের নেক মকসদ পূরণ করেন, নেক মাকসদ পূরণ করেন, নেক ইচ্ছাটা পূরণ করেন। প্রথম বিসিএসে যেন সবাই যার যার কাঙ্ক্ষিত ক্যাডারটা পেয়ে যাও, প্রথমে ক্যাডার হওয়া, একটা ভালো জব, একটা গভর্নমেন্ট জব যেন পেয়ে যাও, আমরা সেই দোয়া করতেছি। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সবাইকে ভালো রাখুন। অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছো, অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে যুক্ত হতে পেরে। আমরা টানা 2 ঘন্টা ছিলাম, এবার অনলাইনে এই 2 ঘন্টা জমিয়ে রাখা বা জমে থাকা দুইটাই খুব কষ্টকর, আসলে অফলাইনে সম্ভব। কারণ তোমরা জানো আমরা 12 ঘন্টা 14 ঘন্টা ক্লাস নিয়ে অভ্যস্ত। আমি মুকুল স্যার আমরা উৎসব নিয়েছি 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত ক্লাস নিয়ে, এবং করোনা পরিস্থিতি কেটে গেলে আমরা দেশের বিভাগীয় শহর এবং বড় বড় শহরগুলোতে আমরা কার্নিভাল নেব, উৎসব নেব দিনব্যাপী, বাংলা এবং ইংরেজি, সাথে কখনো কখনো গণিতের শিক্ষক আমাদের সঙ্গে থাকবেন, এই আর কি। আর প্রশ্ন নিয়ে আলোচনা, আর কনফিউজিং প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে তো অনেকগুলো আলোচনা করলাম, তোমরা পুরো ভিডিওটা আবার দেখো, বারবার দেখো, আশা করি হবে। পনিয়াক্সের কিন্তু পরীক্ষা দিতে গেলে ভুলে যাই, আচ্ছা যায় না, যাই, উত্তম পুরুষ হলো যাই, মধ্যম পুরুষে যায়, তুমি যাও আমি যাই, তোমরা যাও তুমি যাও সে যায়, ঠিক আছে? তাহলে আমি হলো যাই, আমি যাই না, এটা খেয়াল রাখো। তোমরা অনেক সময় এটা ভুল করো, আমি যাই, আমি যাই না, তুমি যাও আর সে যায়, তাহলে আমি পড়া ভুলে যায় না,
আমি পড়া ভুলে যাই, তুমি যাও সে যায়, খেয়াল রেখো। তো এই পড়া যে ভুলে যাও, পড়া মনে রাখার কৌশলটা নিয়ে আমরা একটা লাইভ নিব, আমি এবং মুকুল স্যার একসঙ্গে একটা লাইভ নিব। সেই লাইভে আমরা অবশ্যই এটা আলোচনা করবো পড়া মনে রাখার কৌশল। আজকে আর এত হ্যাঁ, এত 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 কথা আছে। আর আপনারা মুকুল স্যার এবং আপনি অনেক অনেক মহান স্যার। আর পুরো কৃতিত্ব মুকুল স্যার, আজকের পুরো কৃতিত্বটা মুকুল স্যার এবং তার টিমের। আমি একজন মঞ্চে অভিনেতা মাত্র, নেপথ্যে যারা কলাকুশলী তাদের সবার এই কৃতিত্বটা পাওনা। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। একটি সুন্দর পৃথিবীতে আবার আমাদের দেখা হবে ইনশাল্লাহ। আর আগামী বৃহস্পতিবার তো মুকুল স্যারের ক্লাস রয়েছে, শনিবার আমার সঙ্গে দেখা হবে। তো আজকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।